জ্ঞান ফেরে ইনানের। মাথা প্রচণ্ড ভারী হয়ে আছে। দুই হাতে মাথা চেপে ধরে ওঠার চেষ্টা করে ব্যর্থ হয়। শরীর গরম হয়ে আছে, মাথার ভেতরটা ফাঁকা ঠান্ডা। চাদর গায়ে আরও টেনে দিতেই অনুভব করে সিল্ক চাদরটা মসৃণভাবে তার গায়ে পিছলে যাচ্ছে। আধবোজা ঝট করেই বড় বড় হয়ে যায়। নিজের ভাবনা সঠিক কিনা তা প্রমাণ করতে চাদর উল্টে নিজ চোখে দেখে আসলেই সে নগ্ন। এক সুতো তার শরীরে নেই। জেফিল তখন রুমে প্রবেশ করে খাবারের ট্রে হাতে। গুড মর্নিং প্রিন্সেস, আদুরে গলা জেফিলের। জেফিলকে দেখা মাত্রই ইনানের মনে পড়ে যায় ভোরের কথা। আতঙ্ক ঘিরে ধরে তাকে। উষ্ণ শরীর মুহূর্তে হিম হয়ে যায়। চাদরের নিচেই ঠকঠক করে কাঁপতে থাকে। জেফিলের চুল ভেজা, কপালে খুব সুন্দরভাবে একই শেপে পড়ে আছে। তার ঠোঁটে মৃদু হাসি, হাসিটা মিথ্যে ইনান জানে। বেডসাইড টেবিলে আওয়াজ করে ট্রেটা রাখে সে। সে আওয়াজে কেঁপে ওঠে ইনান। জেফিল লক্ষ্য করেছে ইনানের কাঁপুনি। হাসি চওড়া করে ইনানের মাথার কাছে বসল। ইনানের কাঁধ আর কোমর উঠে বসালো। ইনান চাদর শক্ত করে নিজের সাথে চেপে ধরল। জেফিলের হাত এত ঠান্ডা যেন মরা মানুষের হাত। ইনান এক হাতে জেফিলের বরফ শীতল হাত সরিয়ে দেয়। জেফিলের হাসি থেমে যায়। চেহারায় ভর করে গম্ভীরতা। সেই গাম্ভীর্য প্রতিস্থাপিত হয় ফের মৃদু হাসিতে, ইনানের ভয়াতুর মুখ দেখে। ইনানের নরম গাল টেনে চিমটি কাটে। ইউ আর সো কিউট। ইনান ফ্যালফ্যাল চোখে চেয়ে থাকে। অন্য সময় হলে সে লজ্জা পেত, হাসত, জেফিলের বুকে গড়িয়ে পড়ত। কিন্তু এখন সময়টা ভিন্ন। ভিন্ন তার সামনের মানুষটা। আমার ছোঁয়া ভালো লাগে না, খুব স্বাভাবিক কণ্ঠে বলল জেফিল। কিন্তু ইনান ঠিকই ধরতে পারল জেফিলের কথার আড়ালে থাকা অদৃশ্য আক্রোশ। শুষ্ক ঠোঁট ভিজিয়ে নিজেকে নর্মাল রাখার আপ্রাণ চেষ্টা করল ইনান। জেফিলের সাথে খোলাখুলি কথা বলতে হবে, তার আগে জেফিলের মুড ভালো রাখতে হবে। ইনান চাদর ভালো করে জড়িয়ে বলল, আপনার হাত অনেক ঠান্ডা, শীত লাগছিল অনেক। জেফিল ইনানের চোখে চোখ রেখে প্রায় অনেকক্ষণ চেয়েছিল। তারপর খাবার নিয়ে ইনানকে খাইয়ে দিতে লাগলো। ভোরে জ্বর এসেছিল, আই থিঙ্ক এখন কমে গেছে। এরপর নীরবতা। খাওয়ানোর পুরোটা সময় জেফিল একটা কথাও বলল না। কেমন ভাবলেশীন মুখে ইনানকে খাইয়ে দিল। বাতাসে অস্বস্তি টের পেয়ে ইনানও চুপচাপ খেতে লাগলো। খাইয়ে দিয়ে জেফিল রুমের বাইরে চলে গেল। এই ফাঁকে জামা কাপড় পরে নিল ইনান। শরীরে জ্বর ভাবটা নেই এখন আর, শুধু মাথাটা ব্যথা করছে। টেবিলের উপরেই তার মোবাইল দেখতে পায়। জেফিল তাহলে তাকে মোবাইল দিয়ে দিয়েছে। ফোন হাতে নিল বাবার সাথে কথা বলার জন্য। সাথে সাথেই জেফিলের আগমন। ভ্রু বিকৃত করে শাসনের সুরে বলল, জামা পরেছ কেন? ইনান হতবম্ব। এ কেমন কথা? সে জামা পরবে না তো কি সারাদিন চাদর জড়িয়ে থাকবে? জবাব দাও। জেফিলের গলার আওয়াজ বাড়ল। ইনান বুঝল না আসলে কি বলা উচিত। জেফিলের হাবভাব দেখে মনে হচ্ছে জামা পরে অনেক বড় অন্যায় করে ফেলেছে ইনান। স্টিপ। জেফিলের করা আদেশ। ইনান চমকিত হয়। এমন না যে সে তার স্বামীর সামনে উন্মুক্ত হতে লজ্জা পাচ্ছে। তার শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে জেফিল স্পর্শ করেনি। কিন্তু ইনান চিন্তিত জেফিলের মনে কি চলছে তা নিয়ে। বাটারফ্লাই, তোমাকে এক কথা কেন দ্বিতীয়বার বলা লাগে? জেফিল রক্তিম চোখে তাকায়। রক্ত টকবক করে ফুটছে তার শরীরের প্রতিটা অঙ্গে। ইনান দুর্বল চিত্তে জেফিলের দিকে তাকায়। এমনিতেই মাথা ঘুরছে, তার উপর জেফিলের চেঁচামেচি। প্লিজ স্টপ। ইনান ফ্যাকাশে কণ্ঠে বলল। তুমি খুলবে না তাই তো? জেফিলের অস্বাভাবিক শান্ত গলা। ইনান দুই পাশে মাথা নাড়ায়। তার আসলেই শরীর ভালো লাগছে না।
জেফিল কি তার উপর অধিকার খাটানোর জন্য এমন করছে? জেফিল, প্লিজ আজকে না। ইনানের কথার মানে বুঝতে জেফিলের সময় লাগলো না। দ্রুত পায়ে ইনানের কাছে আসে। ওয়েট, তুমি আজকে না দিয়ে কি বোঝালে? তুমি ভেবেছ আমি তোমাকে আদর করব? ইনানের কান গরম হয়ে যায় জেফিলের লাগামহীন কথায়। সেই সাথে বিভ্রান্তি নিয়ে জেফিলের দিকে তাকায়। কাছে না আসলে তাকে জামা কাপড় খুলতে বলেছে কেন? জেফিল কঠিন দৃষ্টিতে তাকায় ইনানের দিকে, যেন ইনানের এই নিচু ভাবনা সে মেনে নিতে পারছে না। তখন নজর যায় ইনানের হাতে। ফোন দেখে বলে, কাকে কল করছিলে? বাবাকে। সরল স্বীকারোক্তি ইনানের। একটানে মোবাইল নিয়ে যায় জেফিল। ইনান আশাহত গলায় বলল, আপনি বলেছিলেন মোবাইল দিয়ে দেবেন আমাকে। দেব। তার আগে আমি যা বলেছি তা করো। স্টিপ রাইট নাও। থেমে থেমে বলল জেফিল। আপনি? এইটুকু বলতে গিয়েও কণ্ঠ জড়িয়ে এলো ইনানের। জেফিলের চোখ থেকে চোখ সরিয়ে নিল। লেডিস শার্টের বোতামে হাত দিতে জেফিল থামায়। ইনানকে কোলে তুলে নেয় আচমকায়। তারপর নিয়ে যায় তার আটরুমে। চেয়ারের উপর বসিয়ে দিয়ে ইনানকে শুরু করতে বলল। জামা কাপড় খুলে ফেলল ইনান। আলোকিত রুমে এভাবে উন্মুক্ত হওয়ায় ইনান লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। ভেবেছিল জেফিলের সামনে লজ্জা পাবে না, অথচ তার দ্বিগুণ লজ্জা পেয়ে উষ্ণ ধোঁয়া কান থেকে বেরোতে লাগলো। যেখানে জেফিল পোশাকে আচ্ছাদিত সেখানে তার সামনে এভাবে নগ্ন হয়ে বসাটা সবচেয়ে লজ্জাজনক ইনানের কাছে। সে জড়সড় হয়ে বসে রইল চেয়ারের উপর। সো ড্যাম পারফেক্ট বেবি গার্ল। জেফিলের আবিষ্কৃত কণ্ঠ শুনে ইনান চোখ খোলে। দেখে জেফিল ক্যানভাস সামনে নিয়ে তার 4 হাত দূরত্বে বসে আছে। জেফিল এখন ছবি আঁকবে তার। ভাবনা মাথায় আসতেই হাত আড়াআড়িভাবে বুকের কাছে নিয়ে গেল। হাত সরাও। জেফিল রং প্যালেটে নিয়ে বলল, দ্বিতীয়বার এক কথা বলবো না। ইনান কাঁপতে কাঁপতে হাত সরিয়ে ফেলে। জেফিল উঠে গিয়ে সবগুলো পর্দা টেনে দেয়। ঘোর অন্ধকারময় রুম। ইনানের কাছে এসে 3টে মোমবাতি জ্বালিয়ে সোজা করে ইনানের পাশের টেবিলে রাখে। ইনানের চুলগুলো গলার কাছে সুন্দরভাবে ভাঁজ করে রাখল। হলদেটে আলোয় ইনানের ধনুকের মতো বাঁকানো নিখুঁত নিখাত দেহের দিকে মহাবৃষ্টির ন্যায় চেয়ে থাকে সে। তার বাটারফ্লাই যেন সদ্য পরিস্ফুটিত হওয়া স্নিগ্ধ গোলাপ। না না, গোলাপের চেয়েও স্নিগ্ধ। ঝুঁকে এসে ইনানের কপালে চুমু খায় জেফিল। ইনানের হাত দুটো নিয়ে নিজের শার্টের বোতামের উপর রাখে। ইশারা করে ইনানকে। ইনান মাথা নিচু করে জেফিলের শার্টের বোতাম খুলতে নিলে জেফিল তর্জনী দিয়ে ইনানের চিবুক ধরে উপরে তোলে। ডিপ ভয়েসে আদেশ দেয় ইনানকে, আইজ অন মি বেবি গার্ল। জেফিলের চোখে চোখ রেখে ইনান একটা একটা করে বোতাম খুলতে লাগে। তার হাত তীর তীর করে কাঁপছে। জেফিলের প্রতি ভালোবাসার যে অনুভূতি এতদিন জেফিলের আচরণের কারণে সুপ্ত অবস্থায় ছিল, সেই অনুভূতি মাথাচাড়া দিয়ে উঠেছে এবার। জেফিলের চোখে হারিয়ে যেতে মন চাইছে, ওই নির্দয় তমসাচ্ছন্ন আবেগহীন ধূসর চোখে। বোতাম খোলা শেষে জেফিল শার্ট ছুঁড়ে ফেলে দেয়। ইনানের কানের লতিতে কামড় দিয়ে ফিসফিস করে বলে, আই অ্যাম অলসো হাফ ন্যাকেড। এবার আর লজ্জা পাবে না। ইনান ঘোর লাগা জেফিলের ষষ্ঠব দেহ উপর থেকে নিচ অব্দি খুঁটে খুঁটে দেখে। জেফিলের শ্যামবরণ শরীর এ যেন নিখুঁত আর্ট। তার আঁকা আর্টের মতোই যেন জেফিল নিজের দেহটাকেও আর্টে রূপান্তর করেছে। এত চমৎকার। মোমের আলোয় জেফিলের পেটানো শরীর মাদকের মতো টানছে। তার হাত আপনা আপনি চলে যায় জেফিলের বুকে। জেফিল ইনানের দৃষ্টি পরখ করে এগিয়ে এসে ইনানের বক্ষ ভাঁজে গভীর চুমু দিয়ে সরে আসে। বসে পড়ে ক্যানভাসের সামনে। শুরু করে তার প্রিয়তমাকে রং তুলির আঁচড়ে জীবন্ত করার কাজ। আঁকার নিমিত্তে জেফিল যতবার ইনানের সুগঠিত উরুজে দৃষ্টিপাত করে, ততবার ঝাঁকুনি দিয়ে ওঠে ইনানের তনুদেহ।
রাঙা হয় তার গাল, চোখে আকাঙ্ক্ষা, ঠোঁটে ফোটে অদৃশ্য লাজুক হাসি, যেটা জেহেফিল ছাড়া আর কেউই দেখে না, স্বয়ং ইনানও না। ইনানের চোখের ভাষা দেখে জেহেফিল বাঁকা হাসে। তার সেনোরিটা ঠিক তার স্কাল্পচার বানানোর মাটির মতো। সে যেমনটা চাইবে, যেই ছাঁচে ফেলবে, ঠিক সেই রূপ ধারণ করবে ইনান, করতে বাধ্য। আমি একজন এতিম। বোঝ হবার পর এই শব্দটার সাথেই বেশিরভাগ পরিচিত হয়েছি। শুধু আমি না, এই আশ্রমের 90% ছেলে মেয়ে এতিম। তাদের বাবা মা ছাড়াও অন্যান্য কোনো আত্মীয় স্বজন নেই। বাকি 10 ভাগের কারো মা নেই, বাবা নতুন জীবনের আশায় সন্তানকে দিয়ে গেছে, কিংবা তাদের দুঃসম্পর্কের আত্মীয় আছে, মাঝে মাঝে এসে দেখে যায়। আমার নাম ছিল না। এতিমের স্যার আঙ্কেলরা নাম দিয়েছিল। কি নাম দিয়েছিল আমার খেয়াল নেই, না থাকারই কথা। কেননা তারা যদি আমাকে ওই নামে ডাকতো, আমি কোনোদিন সাড়া দেইনি। এই ছেলে বলে ডাকলেই আমি সাড়া দিতাম। ফলস্বরূপ আমার ডাকনাম ছিল এই ছেলে। দীর্ঘশ্বাস। আমার মা নেই, বাবা নেই, তারা কোথায় আমি জানি না, কোনোদিন জানতেও চাইনি। এই নিয়ে আশ্রমের হেড আঙ্কেল আমাকে একবার ডেকেছিল। তখন বয়সটা 15 বছর, নট শিওর। আঙ্কেলের ভাষ্য মতে আমি একজন অদ্ভুত। তার মতে আর 5টা ছেলের মতো নই, হওয়ার কথাও না। ম্যাচুরিটি শব্দটা জানার আগেই এর গুণ আমার মধ্যে প্রবেশ করেছিল। নিজেকে অতিরঞ্জিত করছি না, যা সত্যি তাই বলছি। নিজ সম্পর্কে বাজনা বাজানো আমার ধাতে নেই। আমি কখনো খেলাধুলা করিনি। আমার বয়সী ছেলেমেয়েরা কত খেলা খেলে, কিন্তু আমার ভাল লাগতো না, কারণ এসব ছেলেমেয়েরা আমার সমান হলেও তাদের হাঁটুর বয়সী মনে হতো। বাচ্চাদের সাথে খেলাধুলা, হাসি ঠাট্টা করা খুবই বিরক্তিকর এবং অসহ্যকর একটা কাজ। ওরা যেসব খেলাধুলায় কি আনন্দ খুঁজে পায় আমি জানি না, জানতেও চাই না। ওদের জীবন, ওরা যা ইচ্ছে করুক। আমার ভাল লাগতো বই পড়া। না, ফিকশনাল না, নন ফিকশনাল বই। যেসব বই পড়ে আমি কিছু জানতে পারবো, শিখতে পারবো, সেসব বই আমার ঝোঁক ছিল বেশি। হিউম্যান সাইকোলজি নিয়ে বই ছিল আমার প্রিয়। যেখানে অন্যরা মাঠে হই হুল্লোড় করত, সেখানে আমি লাইব্রেরির এক কোণায় বই নিয়ে বসে পড়তাম। ছেলেমেয়েরা আমাকে ভয় পেত, কারণটা আমি জানি। আমি বড়দের মতো মুখ গম্ভীর করে রাখতাম, কথা বলতাম গুনে গুনে, প্রয়োজন ছাড়া কারো কথার উত্তরও দিতাম না। যা বলছিলাম, আঙ্কেল আমাকে ডেকে নিল একদিন। তিনি অবাক হয়েছিলেন আমি এই পর্যন্ত কেন আমার ফ্যামিলিকে নিয়ে কোনো প্রশ্ন করিনি। তিনি আরও অবাক হলেন যখন আমি উত্তর দিলাম, এসব জানার আগ্রহ আমার নেই। আরেকটা কথা বলেনি, তিনি কিন্তু আমাকে ব্রিটিশ বলে ডাকতেন। কেন ডাকতেন পরে বলছি। স্বভাবেও আমার আলাদা বৈশিষ্ট্য আমার ছেলেবেলা থেকে তিনি খেয়ালে রেখেছিলেন। তিনি আমাকে বললেন, আমাকে তিনি পেয়েছিলেনও আলাদাভাবে। অন্য বাচ্চাদের পেয়েছিল রাস্তায়, নয়তো ডাস্টবিনে। আমাকে পেয়েছিলেন জঙ্গলে, একদম গভীর জঙ্গলে। যে জঙ্গলে মানুষের যাওয়া আসার সম্ভাবনা 1%। তিনি নাকি একদিন ধাওয়া খেয়েছিলেন কোনো এক কারণে। লোকের ধাওয়া খেয়ে গভীর জঙ্গলের মাঝে দৌড়াতে লাগলেন। ওনার মতে লোকের দৌড়ানি খাওয়াটা ওনার ভাগ্যে লেখা ছিল। তাই তো তিনি বটগাছের নিচে ময়লা তোয়ালে জড়ানো আমাকে পড়ে থাকতে দেখে তুলে নিয়ে এসেছিলেন। তিনি বলেন, আমাকে যখন দেখেন, আমি নাকি কান্নাও করিনি, হাসিও নি, একদম চুপচাপ চেয়েছিলাম ওনার দিকে। আমার শ্যামলা গায়ের রঙও নাকি জঙ্গলের গাঢ় সবুজ পাতার থেকেও উজ্জ্বল লাগছিল বিধায় আমাকে তার নজরে পড়ে। আসলে কি তা বিশ্বাসযোগ্য? উনি নিজেকেই প্রশ্ন করেন, আবার নিজেই উত্তর দেন, বিধাতার ইচ্ছে ছিল আমাকে বাঁচানোর। আমার ধূসর চোখ, শ্যামলা গায়ের রঙেও আমাকে নাকি বাঙালির মতো লাগছিল না। আমার শারীরিক পরিবর্তন নাকি হলিউড মুভিতে অ্যাক্টিং করা টিনেজ ছেলেদের মতো ছিল। তাই তিনি আমাকে ব্রিটিশ বলে ডাকতেন। জেফিল নামের ইতিহাস সংক্ষিপ্ত করে বলি, বই পড়তে পড়তে এই নামটা মাথায় গেঁথে যায়। নিজের নতুন নাম দিয়ে জেফিল এহসান, যদিও এই নামে কেউ আমাকে চিনত না, জানাই তো নাই কাউকে।
চিনবে কিভাবে? আমি শুধু হেড অফিসে গিয়ে বললাম আমি নাম চেঞ্জ করব। আঙ্কেল বিনা বাক্যে আমার কথা মেনে নেন। আমার কিন্তু আর্টের প্রতি আগে ঝোঁক ছিল না। আমাদের সবাইকে প্যাস্টেল পেন্সিল রং দিত আঁকাআঁকি করার জন্য। সবাই আঁকতো ফুল, ফল, পাখি, কত কিছু। কিন্তু আমার খাতা সাদা থাকতো। কি আঁকতাম? ফুল আমার পছন্দ না। প্রিয় ফুল বলে কিছুই নেই আমার। যেটা মনে ধরে না সেটা আঁকবো কিভাবে? কোনো কিছুই আঁকার মন মানসিকতা থাকতো না। তাও সাদা খাতাকে ভরাট করার জন্য রং নিয়ে সরলরেখা আঁকতাম। সবাই হাসাহাসি করতো কী সব রেখা টেকা এঁকেছি বলে। আমি পাত্তা দিতাম না। দিয়ে লাভ আছে? তারা আমার জীবনে কোনো ভূমিকা রেখেছিল? রেখেছে না রাখবে যে তাদের পাত্তা দেব? আমি নির্বিকার থাকতাম। আমার অন্ধকার ভালো লাগে। শান্ত নিরিবিলি পরিবেশ পছন্দ আমার। তাই এতিমখানায় শত শত বাচ্চাদের মাঝে থেকে আমি হাঁপিয়ে যাচ্ছিলাম। মন টিকত না। আশেপাশে এত মানুষ থেকেও আমি সম্পূর্ণ একা ছিলাম। বোধহয় সেই সময়টাতে প্রিয় মানুষদের সহচর্যের তাগিদ অনুভব করতাম। শান্ত মন ছটফট করত একটু আদর যত্ন পাবার আশায়। কেয়ারটেকাররা সবাই যত্ন করত, কিন্তু এসব তো মিথ্যে। তারা বেতনের জন্য যত্নের নাটক করত। আমি তো চাইতাম বিনিময় ছাড়া যত্ন, যেই যত্ন আসবে মন থেকে। এই যত্নের জন্য ছটফটে হলাম একটা ঘটনা দেখার পর। আশ্রমের এক ছেলের বাবা এসেছিল একদিন, হাতে কয়েক রকমের গিফট। সাথে আরেক মহিলাও এসেছিল, জানি না কে। তবে তারা দুইজন ছেলেটাকে কাছে পেয়ে কপালে গালে চুমু দেয়, মাথায় হাত বুলায়, গাল টেনে দেয়। আমি জানালায় দাঁড়িয়ে সবটা দেখেছি। ওই বাবার চোখে কিন্তু মিথ্যে অভিনয় ছিল না। মহিলাটার আপাদমস্তক মিথ্যায় ঢাকা থাকলেও বাবার ভালোবাসাটা পবিত্র এবং সত্যি ছিল। আমি অনুভব করতে পেরেছি। ঠিক সেই সময়ে আমার কঠিন সত্তা গম্ভীর মন খাঁচায় বন্দি পাখির মতো ছটফট করতে থাকে। আমি জেহেফিল অস্থির হয়ে যাই কারো যত্ন পাওয়ার জন্য। কিন্তু দুর্ভাগ্য আমার, যার চোখেই তাকায় তার চোখেই করুণা নয়তো ভান, যার ফলে প্রত্যেকটা মানুষের প্রতি ঘৃণা জন্মে যায়, মানব জাতির প্রতি। একাকিত্বে ভুগতে থাকি সারাটা সময়। যত্নের অভাবে আমার কঠিন মনটা কুঁকড়ে যেত। তীব্র যন্ত্রণা হতো বুকের ভেতর। মানব জাতি এত অদ্ভুত কেন? আমি তো কারো থেকে টাকা পয়সা সম্পদ কিছুই চাইছি না। চাইছি শুধু একটু যত্ন, মমতা। স্নিগ্ধ পরশে মাথায় হাত বুলিয়ে দেবে, মিষ্টি হেসে বলবে, কেমন আছো জেহেফিল? ব্যাস, এইটুকুই তো চাওয়া। তাও দিতে এত কৃপণতা। আমার মনে হতে থাকে এই দুনিয়ায় আমার জন্মই হয়েছে একা থাকার জন্য। কোটি কোটি মানুষের মাঝে থেকেও আমি একা, নিঃস্ব। আমি আমি যে এতিম। মনে হলো বেঁচে থাকার মানে কি? যে জীবনে শান্তি নেই সে অশান্তিময় জীবন বাঁচিয়ে রাখার কি দরকার? কাটার থেকে ধারালো ব্লেড খুলে প্রথমবারের মতো হাতে আঘাত করলাম। রক্ত গড়িয়ে পড়তে লাগলো হাত বেয়ে ফ্লোরে, এবং আশ্চর্যজনকভাবে আমার কোনো অনুভূতিই হলো না। আবার দিলাম, না, কোনো কিছু ফিল হলো না। তাহলে আমি মরব কিভাবে? মাথায় মৃত্যুর চিন্তা ঘুরতে থাকতো সব সময়। এর মাঝে একবার ওই ছেলেটার সাথে দেখা হয়েছিল। আশ্রমের পেছনে দোল খাচ্ছিল। ছেলে হয়ে মেয়েদের মতো দোল খেতে দেখে আমার খুব রাগ হলো। এতে আনন্দের কি আছে যে দাঁত বের করে হাসতে হাসতে দোল খেতে হবে? আমি সেই প্রথমবার আশ্রমের ছেলেদের কারো সাথে নিজে থেকে কথা বললাম। আমি ওর সামনে দাঁড়াতেই ও দোল খাওয়া থামায়। চোখে স্পষ্ট ভয় ছিল। আমার ভালো লাগলো ওর ভয় দেখে। জিজ্ঞেস করলাম, তোমার বাবা যখন তোমার কপালে চুমু দিয়ে চুলে হাত বুলিয়ে দিয়েছিল তখন অনুভূতি কি ছিল? ছেলেটা আমার কথার উত্তর না দিয়ে দোলনা থেকে নেমে চলে যাওয়ার জন্য পা বাড়িয়েছিল। আমার ভালো লাগে না যখন কেউ কথার উত্তর দেয় না। অভদ্র মনে হয়। এই ছেলেটা একটা অভদ্র। পড়ালেখা করে কি শিখলো তাহলে? অভদ্রতামি।
আমি ছেলেটার গেঞ্জির কলার টেনে ধরলাম। ভয় পেল ও। ওর ভয় ভয় চোখের দিকে তাকিয়ে আমি পুনরায় একই প্রশ্ন করলাম। যখন সে উত্তর দিল না, আমি শরীরে আগুনের আস্ফালন টের পেলাম। মুষ্টাঘাত করলাম ওর নাক বরাবর। ও চিৎকারের সুযোগ পেল না। তার আগেই ওর মাথার মধ্যে মারতে থাকলাম ক্রমাগত। ওকে মেরে কেন যেন খুব শান্তি পাচ্ছিলাম। সেই শান্তির আশায় আরও মারতে লাগলাম। ওর রক্তে আমার হাত রঞ্চিত হয়ে গেল। নিজের রক্ত ছাড়া প্রথম অন্য কারো রক্ত দেখেছি। সেই রক্ত দিয়ে মাটিতে ফুল আঁকলাম। আমার মন পুলকিত হলো ফুলটা দেখে। কি চমৎকার ফুল! কি চমৎকার ফুলের রং রক্তিম রঙা। ছেলেটা পরে কমপ্লেন দিল আমার নামে। কেউই বিশ্বাস করল না, কারণ সবাই জানে আমি শান্ত। এসব মারামারির আশেপাশেও নেই। সেই থেকেই আমার আর্টের প্রতি টান বাড়ল। সুইসাইডের চিন্তা বাদ দিয়ে আর্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। দিন নেই রাত নেই খালি আঁকাআঁকি করতাম। ঠোঁটে হাসি ফোটার প্রথম কারণ হয়ে ওঠে পেন্টিং। দ্বিতীয় কারণ আমার বাটারফ্লাই। আমি যখন আমার নিজ টাকায় কেনা বাড়িতে শিফট হলাম, তখন বয়স কতই বা খেয়াল নেই, তবে টিনেজ ছিলাম। বাড়িটা পরিত্যক্ত। আমি এর চেয়েও লাক্সারিয়াস বাড়ি অ্যাফোর্ড করতে পারতাম, কিন্তু এই বাড়িটার পেছনে জঙ্গল আর নিরিবিলি হওয়ায় আমি কিনে নিলাম। নিচের তলায় পরিত্যক্ত গোডাউন। পুরো বাড়িটাকে ভূতের বাড়ি বললে ভুল হবে না। আর একটা কথা, পেছনের এই জঙ্গলটা অনেক বিস্তৃত। এর শেষ নেই আমার জানা মতে। এই গভীর জঙ্গলের মাঝে আমাকে পাওয়া গিয়েছিল, তাই এই বাড়িটা আর জঙ্গলের প্রতি টানটাও বেশি। বছরের পর বছর যেতে থাকে। প্রাপ্তবয়স্ক হই। ছেলে থেকে পুরুষ হয়ে উঠি। আর্টিস্ট হিসেবে পরিচিত হই ন্যাশনালি প্লাস ইন্টারন্যাশনালি। মোটো অঙ্কের টাকা ইনকাম করতে থাকি প্রতিটা আর্টে। ব্যাংক ব্যালেন্স বেড়ে যায়। গাড়ি হয়, কিন্তু বাড়ি আর কেনার ইচ্ছে জাগেনি। ঘরের জন্য আসবাবপত্র বানাই, আর্ট করি, কিন্তু সাজাই না ঘর, অযত্নে ফেলে রাখি। আমার আর্ট রুমটাই সবচেয়ে সুন্দর করে সাজাই। সব সরঞ্জামের জন্য আলাদা শেলফ কিনে তাকে তাকে রাখি। পড়ালেখা করি নামে মাত্র। যেটুকু জানা দরকার সেটুকু জানার পর পড়ালেখার প্রতি আগ্রহ আসে না। হিসাব বিজ্ঞানের রাওয়া মিল, আর্থিক অবস্থার বিবরণী, ফিনান্সের আদর্শ বিচ্যুতি, এসব জেনে আমার কোনো লাভ আছে? আমি তো এসব কাজে লাগাবো না। দিনরাত আর্ট করি, এটা সেটা আঁকি, যা মনে আসে তাই আঁকি। কিন্তু ওই যে একাকিত্ব, সাময়িক সময়ের জন্য আড়াল হলেও আমার পিছু ছাড়েনি। আঠার মতোই লেগেছিল। সম্মান, টাকা, ঐশ্বর্য সবই আছে আমার, কিন্তু ভালোবাসা, ওই একটা জিনিসের জন্য আমি ভেঙে পড়ি। আঁকতে আঁকতে এক সময় হতাশ হয়ে পড়তাম। আমার দরকার ছিল ভালোবাসার, দরকার ছিল একটু জড়িয়ে ধরার অনুভূতির। কর্মক্ষেত্রে বিভিন্ন মানুষদের জড়িয়ে ধরতে হয় প্রথম দেখায়, তবে সেই জড়িয়ে ধরাটা ছিল ফরমাল। কেউ আমাকে মন থেকে জড়িয়ে ধরেনি। এগুলো ছিল সব ফরমাল হাগ, যা খালি লোক দেখানো, যেখানে ভালোবাসাময় উষ্ণতা ছিল না। প্রতি মুহূর্তে ভালোবাসার অভাব বোধ করতাম প্রচণ্ড। আমি যখন অসুস্থ হতাম নিজেই নিজের সেবা করতাম। জ্বরে গা কাঁপুনি দিয়ে উঠলে অসুস্থ শরীর নিয়ে নিজের কপালে নিজেই ভেজা কাপড় দিতাম। অসুস্থতা নিয়েও রান্না করতাম। জ্বরের ঘোরে বেহুশ হয়ে মরে থাকলেও কেউ ছিল না আমাকে দেখার। আমি চাইতাম কেউ একজন থাকুক আমার সাথে, বাবা মানা, নিজের একান্ত একজন মানুষ থাকুক, যে আমি ঘরে ফেরার সাথে সাথে হাসি মুখে ওয়েলকাম জানাবে। আমার ক্লান্ত মুখ দেখে জিজ্ঞেস করবে, আজকের দিনটা কি বেশি খারাপ কেটেছে? খারাপ লাগার কারণ জানতে চাইবে। আমি যখন অসুস্থ থাকবো সেই মানুষটা আমার পাশে বসে যত্ন করবে। এখানে যত্ন বলতে আমি কিন্তু রান্না বান্নার কথা বলছি না। দরকার হলে জ্বর থাকা অবস্থাতেই আমি রান্না করব, সব কাজ করব। শুধু সেই মানুষটা পাশে বসে ভালোবাসার সাথে মাথায় হাত বুলিয়ে দিক, কপালে ছোট্ট করে চুমু দিক, শক্ত করে জড়িয়ে ধরুক, আমার নাম ধরে আদর করে ডাকুক, আর কিচ্ছু না। এই ভালোবাসার মানুষ আমি খুঁজে পাইনি।
যেখানে সমস্ত মনুষ্যজাতির প্রতি ঘৃণা জন্মেছে, সেখানে কিভাবে আমি ভালোবাসার মানুষ খুঁজতে বেরোতাম? আমার একান্ত মানুষ নেই, এই কথাটা আমার তৈরি। অথচ আমার তৈরি কথাই আমাকে মুষড়ে দিতে লাগলো প্রতিনিয়ত। আবারও সুইসাইডের চিন্তা মাথায় ভর করলো। ব্লেড দিয়ে হাতে পোঁচ দিলাম, কিছুই অনুভূত হলো না। ভাবলাম ব্লেড হয়তো আমার শরীরের অনুভূতি জাগাতে অক্ষম, তাই স্কাল্পচার বানানোর ধারালো ছুরি দিয়েও হাত কাটলাম। 2 হাতে পরপর অনেকগুলো পোঁচ দিলাম। অনুভূতি যেন কঠিন শিকলে আবদ্ধ ছিল, কোনো কিছুই ফিল হতো না। বুঝলাম না, আমার ভেতরে কি কোনো অনুভূতি নেই? বিরক্ত হলাম নিজের প্রতি। মরে যাওয়ার সহজ উপায় খুঁজতে লাগলাম। তারপর আমার অগোছালো ভালোবাসাহীন উদ্দেশ্যহীন জীবনের একদিন রাতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখি এক রমণীকে। জীবনে এই প্রথমবারের মতো কোনো রূপসী কন্যা আমার স্বপ্নে এসেছিল। তার হাতে রোদরঞ্জন ফুল, লম্বা হালকা গোলাপি গাউন পরনে, ঘন পল্লব বিশিষ্ট চোখে আবেদন, ঠোঁটে দুষ্টু হাসি, পেছনে ব্যাকগ্রাউন্ড ড্রিমি। স্বপ্নটা স্বপ্নের চেয়েও সুন্দর ছিল। আমার মনে হয়েছিল এক টুকরো হ্যাভেন আমার স্বপ্নে উকি দিয়ে গেল। ঘুম ভাঙার পর আমি অস্থির হয়ে যাই। আমার ভুতুড়ে ঘরের মাঝেই মেয়েটাকে খুঁজতে থাকি। কি পাগল আমি, তাই না? আসলেই পাগল। মেয়েটাকে স্বপ্নে যেমন দেখেছিলাম ঠিক সেভাবেই তুলে ধরি ক্যানভাসে। আমার মনে হতো আমার স্বপ্নে দেখা মেয়েটির কোনো অস্তিত্ব ছিল না, কেননা এরকম কোনো মেয়েকে আমি বাস্তবে দেখিনি। আমার ব্রেন শার্প। পরপর 3 দিন আমি একই রমণীকে বিভিন্ন আঙ্গিকে স্বপ্নে দেখি। প্রত্যেকটা স্বপ্নকে আমি তুলির আঁচড়ে ক্যানভাসে আঁকি। এত চমৎকার দেখতে এই মেয়েটা যে আমি নিজের আঁকা ছবি থেকে নিজেই চোখ সরাতে পারি না। মেয়েটাকে দেখার পর আমার চিত্ত চঞ্চল হয়ে ওঠে। পাগল হয়ে যায় মেয়েটাকে পাওয়ার জন্য। আমার মনে হতে থাকে এই মেয়েটাই আমার ভালো থাকার ঔষধ। আমার একাকিত্ব ঘুচানোর জন্য এই মেয়েটাকেই লাগবে। আমার একান্ত মানুষ এই মেয়েটা। কতবার চুমু খেয়েছি ক্যানভাসে হিসেব নেই। ছবি আঁকার সাথে সাথে চুমু দিতাম, রঙে ঠোঁট ভরে যেত। আমি কেয়ার করতাম না। মন না ভরা অবধি ছবিতে চুমু দিয়ে যেতাম। এতটাই পাগল হয়ে গিয়েছিলাম আমি। কিন্তু এই বৃহৎ পৃথিবীতে কোথায় খুঁজবো আমার স্বপ্নের হৃদয় হরিণীকে? যেদিন বুঝেছিলাম আমি আমার প্রাণপ্রিয়াকে খুঁজে পাবো না, সেদিনেই অর্থহীন প্রাণটাকে নাশ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি জানি না এটা আসলে অলৌকিক কিনা, তবে সেদিনই আমার জীবনের মোড় ঘুরে গেল। কি মনে করে সেদিন ভার্সিটি যাই এবং আমার হৃদয় থমকে দিয়ে আমি আমার হৃদয় হরিণীর দেখা পাই। ভার্সিটির গেটের সামনে কতগুলো কেকের ব্যাগ হাতে, ঠোঁটে সেই দুষ্টু হাসি। আমার পা থমকে যায়, শরীর অসাড় হয়ে যায়। আমি নিজের চোখকে বিশ্বাস করাতে পারিনি যে আমার ভালোবাসা আমার কাছে এসে ধরা দিয়েছে। তাও আবার সেদিন যেদিন আমি দুনিয়া থেকে চিরতরে বিদায় জানানোর প্ল্যান করেছিলাম। নিজের উপর রাগ হতে লাগলো। কেন এর আগে ভার্সিটি এলাম না? ওই যে ক্লাসরুমে ঢুকলো, সেই ক্লাসরুমের পেছনের দরজা দিয়ে ঢুকে একটা সিটে বসে পড়লাম। সারাক্ষণ ওর চঞ্চলতা মুগ্ধ চোখে দেখতে লাগলাম। ও যখন আমার কাছে আসলো, আমার বুকের মধ্যে চলা ড্রিম ড্রিম আওয়াজ বেড়ে যেতে লাগলো। মনে হলো এই বুঝি পুরো ক্লাস আমার হৃদয়ের শব্দ শুনে ফেলল। ও কাছে আসলো, আমার সামনে জার কেক রাখলো। আমি আকার ভান করে আঁকিবুকি করতে লাগলাম, কিন্তু আমার মন ছিল সামনে দাঁড়ানো আমার ভালোবাসার কাছে। ও নিজ থেকে পরিচিত হতে চাইল, আমিও হতে চাইলাম। কিন্তু যখন দেখলাম ওর সাথে আরও একটা ছেলে আছে, তখন আমার প্রজাপতি উঠতে থাকা হৃদয়ে কর্ধের আগুন জ্বলতে লাগলো। যে আগুনে সব প্রজাপতি পুড়ে ছাই হয়ে গেল। আমি গম্ভীর মুখে নিজের নাম বললাম। ওর নাম জানলাম। আমার পছন্দ হয়নি। ওকে দেখা মাত্রই আমার মনে যেই নামটা এসেছিল তা ছিল বাটারফ্লাই, যে কিনা আমার মৃত হৃদয়ে হুট করে উড়ে এসে জীবিত করে তুলেছে। আমি পুরোটা ক্লাস ওকে দেখে যেতে লাগলাম। ছুটির শেষে ওকে ফলো করলাম।
শুধু ভার্সিটি না, সব জায়গাতে ওকে ফলো করতে লাগলাম। যে আমি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতাম, সেই আমি ওর জন্য ইনস্টা টুইটার ডাউনলোড করে ওকে ফলো করতে লাগলাম। ওর প্রতিটা ছবি সেভ করে রুমে টানিয়ে রাখলাম। ও কোথায় যায়, কি করে না করে সব স্টক করতে লাগলাম। আমি অপসেট হয়ে গিয়েছিলাম ওর প্রতি। প্রত্যেকটা মুহূর্ত বাটারফ্লাইয়ের চিন্তায় বিভোর থাকতাম। নানা কূটকৌশলে ওর বাবার সাথে সম্পর্ক ভালো করি, ওকে নিজের কাছে রাখার চেষ্টা করি। বিয়ের চিন্তা এত দ্রুত ছিল না, কিন্তু ওকে ওর ফ্রেন্ডদের সাথে মেলামেশা সহ্য হলো না আমার। আমি চাই সব মানুষের থেকে ওকে আলাদা রাখতে, সবার থেকে দূরে সরাতে। ওর শেষ এবং একমাত্র মানুষটা আমিই হব, শুধুই আমি। তাই ছক কষে ওকে বিয়ে করি। তা ওর ফ্রেন্ডদের সাথে মেলামেশা কমলো না। ওর সাথে ওর বন্ধু বান্ধবদের সখ্যতা দেখে আমার এত রাগ উঠল, পৃথিবী ধ্বংস করার মতো রাগ। যদি ও আমাকে কম গুরুত্ব দেয়, যদি আমাকে ছেড়ে চলে যায়, যদি আবার একাকিত্বের মাঝে ফেলে দেয়, আমি ওকে ওদের থেকে আলাদা করার সব ধরনের চেষ্টা করি। আমার বাটারফ্লাইয়ের গলায় সুতো বেঁধে নিজের করার জন্য যা করার লাগে সব করব, সব। আমার বাটারফ্লাই শুধুই আমার। আমার বাটারফ্লাইয়ের ওড়ার ক্ষমতা থাকবে একটা নির্দিষ্ট জায়গায়, একটা নির্দিষ্ট ফুলের কাছে। রোদরঞ্জন ফুল, বিষাক্ত মধুজার। আমি হব আমার বাটারফ্লাইয়ের রোদরঞ্জন, যে বিষাক্ত মধুর একমাত্র ভাগিদার সেই কোমল ডানার প্রজাপতি, যা পান করে অন্যান্য ফুলের কাছে যাওয়ার শক্তি হারিয়ে ফেলবে সে। দুর্বল ও নত হয়ে পড়ে থাকবে জেফিল নামক বিষাক্ত রোদরঞ্জনের কাছে। আধবোজা চোখে ইনান দেখল জেফিল টেবিলে বসে কিছু একটা করছে। ঘোলা চোখে ভালো করে দেখতে পারল না, শুধু টেবিল ল্যাম্পের আলোর সামনে খালি শরীরে বসে থাকা জেফিলের থেকে কাগজে খসখসানোর আওয়াজ শোনা যাচ্ছে। বারান্দা থেকে আসা ঠান্ডা বাতাসে ঘুম আরও জেকে বসলে গায়ে থাকা জেফিলের শার্ট শরীরে জড়িয়ে ঘুমে ডুব দিল আবার। গলায় আর বুকে ঠান্ডা পানির ফোঁটা পড়তেই ইনানের ঘুম ভেঙে গেল। আড়মোড়া ভেঙে পাশ ফিরতে দেখল শুধু তোয়ালে জড়ানো জেফিল ইনানের উপর ঝুঁকে বসে আছে। তার ভেজা চুল থেকে টুপটুপ করে পানির ফোঁটা ইনানের উষ্ণ শরীরকে ভিজিয়ে দিচ্ছে। ইনানকে চোখ খুলতে দেখে জেফিল স্মিত হাসে। ইনান মন্ত্রমুগ্ধের ন্যায় চেয়ে থাকে জেফিলের নজরকাড়া হাসিতে। জেফিল ইনানের নাকে নাক ঘষে আলতো গলায় বলে, বেবি, 11টা বাজে, ঘুম থেকে উঠবে না? এত সময় ইনান ঘুমিয়েছে ভাবতে হন্তদন্ত হয়ে উঠে বসে। আজ আর ভার্সিটি যাওয়া হলো না। জেফিল ইনানকে কোলে তুলে নিল। লজ্জায় ইনানের মরিমরি অবস্থা। তার পরনে শুধু জেফিলের শার্ট, সেটাও কোলে তোলার কারণে বারবার উরু থেকে পিছলে পড়ে যাচ্ছে। ইনানকে ওয়াশরুমে দাঁড় করিয়ে কোমর চেপে ঘাড়ে চুমু খেল জেফিল। শীতল ঠোঁটের পরশ ঘাড় ছুঁতে মৃদু কেঁপে উঠল ইনান। কপালে চুমু দিয়ে বলল, যাও গোসল করে এসো, তোমার প্রিয় ব্রেকফাস্ট রেডি করছি। চুল মুছতে মুছতে ইনান কিচেনে আসলো। দেখল জেফিল তোয়ালে জড়িয়েই প্যানকেক বানাচ্ছে, শুধু পরনে অ্যাপ্রন। অ্যাপ্রনটা জেফিলের শরীরকে পুরোপুরি আয়ত্ত করতে পারছে না। জেফিলের পেশিবহুল বাহু শক্ত কাঁধ অ্যাডামস অ্যাপল ইনানকে চুম্বকের ন্যায় টানছে। জেফিল নিজেও জানে না খালি গায়ে অ্যাপ্রন পরনে জেফিলকে কতটা আবেদনময় লাগছে। হ্যালো বেবি গার্ল, ইনানের ধ্যান ছোটে জেফিলের গাঢ় কণ্ঠে। ডাইনিংয়ে গিয়ে গ্লাসে পানি ঢালতে ঢালতে বলল, এমন উদম হয়ে রান্না করছেন কেন? কেমন দেখায়? হট লাগছে তাই না? মিটি মিটি হেসে উত্তর দেয়। পানি খেতে গিয়ে বিষম খায় ইনান। তোতলিয়ে বলে, কী সব আজে বাজে কথা। আজে বাজে কাজ করতে ভালো লাগে অথচ কথা বললেই দোষ? নিষ্পাপ গলা জেফিলের। ইনানের কান দিয়ে গরম ধোঁয়া বের হতে থাকে। জেফিলের মুখ এত লাগামহীন কেন? জেফিল ইনানের লাজুক অস্বস্তিকর চেহারা দেখে কাছে এসে বাঁকা হেসে বলল, তুমি কাল রাতে এত ওয়াইল্ড। জেফিলের কথা শেষ হওয়ার আগেই ইনান জেফিলের মুখে প্যানকেক ঢুকিয়ে দিল।
শাসানোর স্বরে বলল, আরেকটা কথা যদি মুখ দিয়ে বের করেছেন তো আপনার একদিন আর আমার 10 দিন। জেফিল আরামে প্যানকেক খেতে খেতে ভাবুক গলায় বলল, হুম, তোমার 10 দিনই লাগবে আমাকে ক্লান্ত করতে, আর আমার মাত্র একদিন। আউচ, বাটারফ্লাই। ইনান জেফিলের নাক বরাবর ঘুষি দিল। জোরেই রাগত স্বরে বলল, বেশরম অসভ্য, মুখে বন্ধ হয় না কেন আপনার? জেফিল নাক ডলতে ডলতে বলল, এভাবে বন্ধ না করে কিস দিয়েও তো বন্ধ করতে পারতে। এত আনরোমান্টিক কেন তুমি? যত রোমান্টিকতা সব খালি আমিই করি। সকাল কেটে গেল দুজনের খুনসুটিতে। জেফিলকে আগের মতো দুষ্টুমি করতে দেখে ইনান সম্পূর্ণ ভুলে গেল গতকাল ভোরে জেফিলের ভয়ানক রূপের কথা। একাডেমির দোতলার ভবনটা মাঠের একদম কোণায়। গাছপালা ঘিরে আছে ভবনটাকে। এইখানে সিঁড়িঘরটা কেউ ব্যবহার করে না। অন্ধকার সিঁড়ির মধ্যে তাসবির বসে আছে। কয়েক সেকেন্ড পর পর তার দুই ঠোঁটের ফাঁক থেকে ঘোলাটে ধোঁয়ার কুণ্ডুলি বের হচ্ছে। তাসবির চোখ ছোট ছোট করে সামনের ভবনের নিচতলায় তাকিয়ে আছে। তার টিমের সদস্যরা প্রজেক্টের স্ট্যাচু ঠিক করছে, আর তাদের দিক নির্দেশনা দিচ্ছে জেফিল। জেফিল থাকার কারণেই তাসবির আর জয়েন করেনি ওদের সাথে। জেফিলের প্রতি মনে মনে রাগ পুষে রেখেছে তাসবির। তারই রাগকে ফ্রেন্ডা বলে হিংসা। আসলে কি হিংসা নাকি? জেফিলকে দেখতে না পারার কারণ ছিল একটি, তাকে ক্লাসের মধ্যে কঠিন অপমান করাটা। তবে পরবর্তীতে আরও কারণ খুঁজে বের করেছে তাসবির, যদিও জেফিল তাসবিরকে ততটা পাত্তাই দিত না। ক্লাসের অপমানটা ধীরে ধীরে রূপ নেয় ভয়ঙ্কর আকারে। জেফিলের সব কাজ তার বিরক্ত লাগতো। এরপর থেকে ইভেন জেফিলকেই বিরক্ত লাগতো। জেফিলের সাকসেস, বিভিন্ন এক্সিবিশনে জেফিলের আর্টওয়ার্ক প্রেজেন্টেশন, দেশে বিদেশে ওর সুনাম, এগুলো তাসবিরকে ভেতরে ভেতরে দাবানলে জ্বালায়। জেফিল তাসবিরের প্রায় সমবয়সী হবে। সে যতটুকু জানে জেফিল মাস্টার্সে বর্তমানে পড়ত, যদি না পড়ালেখা ছাড়ত। আর তাসবির মাস্টার্স ফাইনাল দিয়েছে। সেই হিসেবে জেফিল তাসবিরের কিছুটা ছোট হবে বোধহয়। তাই তার ছোট কেউ তাকে ক্লাসের মাঝে অপমান করে, তাও আবার রাগ দেখিয়ে ধমক দিয়ে কঠিন গলায়, এই ব্যাপারটা খুব ইগোতে লেগেছে তাসবিরের। তার উপর জেফিলের সাফল্য তাসবিরের জ্বলন্ত আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। এসব ভাবতে ভাবতে কপালে রগ ফুলে উঠেছে তার। আধ খাওয়া সিগারেটটা পায়ে পিষে উঠে দাঁড়ায়। কোমরে এক হাত আর মাথায় এক হাত দিয়ে চুল চেপে ধরে। তাসবিরের সারা জীবনেও তাকে কেউ ফুলের টোকা পর্যন্ত দেয়নি। ধমক দিয়ে কথা বলা তো দূরে থাক, এমনকি তার মা বাবাও কখনো তার সাথে উঁচু গলায় কথা বলেনি। সবসময় আদরের মাঝে বড় হওয়া তাসবিরের সবার সামনে অপমানিত হওয়াটা, তাও আবার ছোট কারো কাছে, ব্যাপারটা সহজে হজমযোগ্য নয়। জেফিলকে কোনো শাস্তি দিতে পারলে তার মন শান্ত হতো, কিন্তু জেফিলকে শাস্তি দেওয়ার কোনো উপায় খুঁজে পাচ্ছে না সে। ভাবনায় মশগুল থাকা তাসবির এলোমেলো পায়ে করিডোরে হাঁটছিল। তখন ইনান সিঁড়ি থেকে দৌড়ে উপরে উঠে মোড় ঘুরতেই কাউকে সামনে দেখে। আচমকা কেউ সামনে আসায় তাসবির দুই হাত সামনে বাড়ায় মানুষটি যাতে পড়ে না যায়, কিন্তু ইনান নিজেকে রক্ষার জন্য ফাস্ট ছিল। তাসবির ধরার আগেই সে নিজের গতির ব্রেক কষে। তাসবির আর তার মাঝে ব্যবধান মাত্র 5 ইঞ্চি। পাগলের মতো ঘোরাঘুরি করে রাস্তা আটকে রেখেছেন কেন? এক্ষুনি তো পড়ে যেতাম। ত্যক্ত বিরক্ত ইনান তাসবিরকে কথা বলার সুযোগ না দিয়ে দ্রুত পায়ে চলে যায়। আবার তাসবির হতবম্ব চোখে ইনানের চলে যাওয়া দেখে। আজব মেয়ে একটা। ইনান নিচে জেফিলের কাছে যায়। তার ক্লাস শেষ। বসে থাকতে ভালো লাগছিল না বিধায় জেফিলের কাজ দেখায় চলে এসেছে। জেফিল গম্ভীর গলায় সবাইকে ডিরেকশন দিচ্ছে, আর ইনান জেফিলের পেছনে এসে তার কাজ পর্যবেক্ষণ করছে। জেফিল খেয়াল করেনি যে ইনান তার পেছনে দাঁড়িয়ে। স্ট্যাচুটা দেখতে এত সুন্দর লাগছিল যে ইনানের ঠোঁট দুটো বিস্ময়ে ফাঁকা হয়ে গেছে। এক রমণীর শরীর 2 টুকরো কাপড় দিয়ে ঢাকা, পা শিকল দিয়ে বাঁধা, তার চোখে অশ্রু।
ঠোঁট দুটো যেন এক্ষুনি সাহায্যের জন্য চিৎকার করে উঠবে, এতটা করুণ দৃশ্য। ইনান বেখেয়ালি পায়ে হেঁটে মূর্তির কাছে গেল। মূর্তির শিকল বাঁধা পায়ে হাত দেওয়া মাত্রই কারো কর্কশ কণ্ঠের চিৎকার শুনে চমকে ওঠে সে। সবার নজর যায় ইনানের দিকে। ইনান তাকায় তার উপর চিৎকার করা মেয়েলি কণ্ঠের মালকিনের দিকে। টিয়া ধমকে বলল, এই মেয়ে, এটা ধরলে কেন? চোখ কি আকাশে রেখে হাঁটো নাকি? দেখো না, মাটি এখনো শুকায়নি। জাস্ট শাট ইউর মাউথ মিস টিয়া। টিয়া চুপসে যায় জেফিলের ধমকে। চুপসানো গলায় বলল, স্যার, মেয়েটা স্ট্যাচুর পায়ের দিকটা টাচ করেছে, এতে শেপ নষ্ট হয়ে যেতে পারে। হয়েছে? টিয়া বুঝল না। বিভ্রান্ত নিয়ে চাইল জেফিলের দিকে। সরি স্যার। শেপ কি নষ্ট হয়েছে? গাম্ভীর্য নিয়ে বলল। টিয়া মূর্তিটার দিকে যেদিকে ইনান ছুঁয়েছে সেখানে দৃষ্টিপাত করল। ইনান হালকা করে ছুঁয়েছে, যার কারণে কোনো দাগই পড়েনি। টিয়া মাথা দুই দিক নেড়ে নিচু গলায় বলল, না স্যার, বাট হতো যদি। জেফিল হাত উঠিয়ে থামিয়ে দেয়। হতো এবং হয়েছে, এর মধ্যে বিস্তর ফারাক আছে। 6 বই দেখে পার্থক্যটা পড়ে নেবেন। টিয়াকে অপমান করার ধরনটা দেখে না চাইতো বাকিদের হাসি চলে আসে। মুখ টিপে তারা হাসতে থাকে। জেফিল কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকা ইনানের পানে চাইল। তার বাটারফ্লাইয়ের উপর টিয়ার গলা চড়িয়ে কথা বলার সাহস দেখে জেফিলের রক্ত টকবক করে ওঠে। ইনানের সন্নিকটে গিয়ে তার হাত ধরে মূর্তির পা ছুঁয়ে দেয়। যেখানেই টাচ করতে মন চাইবে ধরবে, কারো পারমিশনের প্রয়োজন নেই। ছোঁয়ার পর ইনানের হাত ধরে চলে যাওয়ার জন্য উদ্যত হয়। তার আগে পেছনে ফিরে টিয়াকে উদ্দেশ্য করে বলে, আগামীকাল আপনার হোমওয়ার্ক হচ্ছে ক্লাস 6 বই জোগাড় করে টেন্সের স্ট্রাকচার মুখস্থ করবেন। সবার সামনে দাঁড়িয়ে টেন্সের ডেফিনিশন বলবেন। যদি না পারেন তাহলে পুরো স্ট্যাচুর দায়িত্ব আপনার নিতে হবে। অপমানে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে টিয়া। তার ফ্রেন্ডরা মুখ চেপে হাসলে আকাশ, যে কিনা নতুন জয়েন করেছে, সে হো হো করে হেসে উঠল। দামড়া একটা মেয়েকে এই ধরনের শাস্তি দেওয়ার চেয়ে অপমানজনক আর কিছুই হয় না। জেফিল ইনানের হাত ধরে চলে গেল। সিঁড়ি দিয়ে ওঠার সময় ইনান বলল, এই ধরনের শাস্তি না দিলেও পারতেন জেফিল, মেয়েটা কত লজ্জা পেয়েছে। জেফিল ইনানের ঠোঁট চেপে বলল, তোমার উপর কেউ ঝাড়ি মেরে কথা বলবে আর আমি চুপ করে থাকব? ঝাড়ি মারল কোথায়? মেয়েটা চিন্তিত ছিল তাই এমন করে বলেছে, এটা স্বাভাবিক। আমি হলো এভাবেই ডাক দিতাম। জেফিল ইনানের গাল চেপে ধরে হালকা করে। সোনা, তোমার কাছে স্বাভাবিক হলো এসব মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। তোমার উপর চিৎকার করে কথা বলা হোক কিংবা আদর করে কথা বলা হোক, সব কিছুর অধিকার শুধু আমার। জেফিল, কোনো কথা না, মাথা গরম আছে, কিস করো তো। ইনানের চোখ বড় বড় হয়ে যায়। পারবো না। জেফিল ইনানকে সেই অন্ধকার সিঁড়িঘরে টেনে ধরে। বাটারফ্লাই, তোমাকে যখন যা করতে বলবো সেটাই করবে। বিপরীতে একটা কথাও যেন তোমার এই সুন্দর মুখ দিয়ে না বের হয়। যদি না করি, ফল খারাপ হবে। ইনান জেফিলের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। ছাড়ুন এখন, পাবলিক প্লেসে এসব কি? এখানে কেউ আসবে না, চুপ থাকো। এই বলে জেফিল ইনানের ওষ্ঠাধর আয়ত্তে নিয়ে নেয়। সিঁড়িঘরের উপরে থাকা তাসবিহ সবটাই লক্ষ্য করল। দেয়ালে হেলান দিয়ে সিগারেট ফুঁকতে ফুঁকতে আপন মনে স্বগতোক্তি করল, ইন্টারেস্টিং। সুন্দর একটা দিন কাটানোর পর ইনান একাডেমি থেকে বাসায় ফিরছিল। জেফিলের সাথে নর্মাল কনভারসেশন করছিল সে। সেই টাইমে ইনানের বাবার কল আসে। ইনান ফুরফুরে মনে বাবার সাথে কথা বলায় খেয়াল করল না জেফিলের অগ্নি চোখের লাভা। কল ধরছিলে না কেন আম্মু? চার্জ ছিল না বাবা, এখন অন হয়েছে। জেফিলের ফোনে কল ঢুকছে না কেন? সকাল থেকেই কল করছিলাম। কি জানি, বলতে পারছি না। আচ্ছা, আমি দেখব।
বাবার সাথে কথা বলা শেষ করে জেফিলের মোবাইল ইনানের সামনেই ছিল। সে মোবাইলটা নিয়ে কন্ট্যাক্ট লিস্ট চেক করে। জেফিলের মোবাইলে নাম্বারের সংখ্যা নিতান্তই কম, তাও সেগুলো কাজের ক্ষেত্রের। ইনান তার বাবার নাম্বার খুঁজে পেল না, তাই স্বাভাবিকভাবেই বলল, বাবার নাম্বার আপনি সেভ করেননি? এই বলে জেফিলের দিকে তাকায়। দেখলো এতক্ষণ হাসি খুশি থাকা জেফিলের চোয়াল শক্ত, তীক্ষ্ণ চোখে আগুনের হলকা। জেফিল, সেভ করার কোনো প্রয়োজন আছে? জেফিলের কথাটা কর্ণকুহরে প্রবেশ মাত্র হঠাৎ করে জেফিলের সেই দিন মোবাইল ছিনিয়ে নেওয়ার কথাটা মনে পড়ে তার বাবাকে নিয়ে ভৎসনা করাটা। সিরিয়াসলি তার মনে পড়ে যায় ভোরের কথা। কপালে হাত চলে যায় ইনানের। সে এত মন ভুলো কেন? ধাতস্থ করে নিজেকে। গভীর শ্বাস ফেলে জেফিলের দিকে যায়। এক্সপ্লেন হোয়াট? ফুল গাছ কেটে ফেলার কথা। জেফিল ইনানের কথা শুনে বাঁকা হাসে, কটাক্ষ করে বলে, এতক্ষণ পর মনে পড়ল? কথা পেঁচাবেন না। তীক্ষ্ণ গলা ইনানের জোরে জোরে কথা বলা শুনে জেফিল বলল, লাভ, আমি তোমাকে এখনো ম্যানার্স শেখাতে পারিনি। এটা কি আমার ব্যর্থতা নাকি তোমার অমনোযোগিতা? অসন্তোষ প্রকাশ পেল জেফিলের কথায়। একদম কথা ঘোরাবেন না। ততক্ষণে তারা বাসায় এসে পড়েছে। জেফিল গাড়ির দরজা খুলে ইনানকে কোলে তুলতে নিলে ইনান জেফিলের বুকে ধাক্কা মারে। বেশি হয়ে যাচ্ছে কিন্তু বাটারফ্লাই। হিমশীতল গলা জেফিলের। আপনি বেশি করছেন। কথার জবাব দেন না কেন? গাছগুলো কেন কেটেছিলেন? বিহেভিয়ার চেঞ্জ কেন আপনার? আপনি না আমার পছন্দে গাছ লাগিয়েছিলেন? তাহলে কেন আপনি আবার সেগুলো তুলে ফেলেছিলেন, তাও এত কষ্ট দিয়ে? গাছের কষ্ট নিয়েও ভাবো? আমার কষ্ট চোখে পড়ে না? আপনার কিসের কষ্ট? ভ্রু কুঁচকে আসে ইনানের। ভেতরে যাই, এখানেই বলবেন, হুকুমের সুরে বলল ইনান। জেফিলের ভালো লাগলো না তার উপর ইনানের হুকুম জারি করা। সিরিয়াস কথাবার্তায় তার উপর কেউ রুড হয়ে কথা বলবে, চিৎকার করবে, আদেশ দেবে, এসব জেফিলের সবচেয়ে অপছন্দ। তা আবার তার বাটারফ্লাই সুরেলা গলায় তাকে অর্ডার করবে কেন? বাটারফ্লাইয়ের মিহি কণ্ঠস্বর শুধুমাত্র ভালোবাসাময় কথা বলার জন্যই তৈরি হয়েছে, রিনরিনে হাসির জন্য। চুপ করে থাকবেন না। আপনি না বলেন প্রশ্নের জবাব না দেওয়া অভদ্রতা, তাহলে এখন আপনি নিজেই তো অভদ্র হয়ে গেলেন। জেফিলের হাত মুষ্টিবদ্ধ হলো। রাগ হলে তার মাথা ঠিক থাকে না, কিন্তু বাটারফ্লাইয়ের সামনে রাগ দেখানো যাবে না। বাটারফ্লাই যদি কষ্ট পায়। ইনান আবারও কিছু বলতে নেয়, তখন জেফিল ইনানের হাত ধরে হ্যাঁচকা টান মারল। কথা গলায় আটকে কাশি উঠে যায় ইনানের, গিয়ে পড়ল জেফিলের কাঁধে। হুট করে টান মারায় গাড়ির সাথে কপালে হালকা ব্যথাও পায়। ইনানকে কাঁধে তুলে জেফিল সিঁড়ি বেয়ে উঠতে থাকে। ইনান ছোটার জন্য মোস্টামুষ্টি শুরু করতে লাগলো। ইনানকে এনে খাটের উপর ফেলল জেফিল। ইনানের উপর উঠে এসে দুই হাতের মাঝে বন্দি করল। ইনানের নাকের কাছে চুমু দিতে চাইলে ইনান সরে যায়। জেফিলের অন্তঃকরণে আগুন জ্বলে উঠতে লাগলো ধীরে ধীরে। রাগ কমানোর জন্য ইনানকে কাছে টানতে চাইছে, আর ইনান কিনা উল্টো দূরে সরে গিয়ে তার রাগ বাড়িয়ে দিচ্ছে। বেবি, আমার দিকে ফেরো না সোনা, কপালে গভীর চুমু দাও, অস্থির গলায় বলল, যেন এখন ইনানের সান্নিধ্য পাওয়াটাই গুরুত্বপূর্ণ। ইনান মুখ সরিয়ে নিল। এসবের মুড নেই এখন, যা বলছি তার উত্তর দিন, না হলে যে আমার রাগ কমবে না বাটারফ্লাই। ইনান তাচ্ছিল্যের হাসি হাসল। রাগ যেখানে আমার হওয়ার কথা সেখানে আপনি রেগে আছেন? অদ্ভুত। জেফিলের কানে কোনো কথা গেল না। সে ইনানকে কাছে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠল। ইনানের মাথায় কোনো একটা ভাবনা খেলে গেল। জেফিলের মোবাইল তার হাতেই ছিল। সে ব্লক লিস্টে গেল এবং যা ভেবেছিল ঠিক তাই, তার বাবার নাম্বার ব্লকে রাখা। এদিকে জেফিল নিজের শার্ট খুলে ইনানের কোটি খোলা শুরু করেছে। ইনান জেফিলের হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করল। বাবাকে ব্লক করে রেখেছেন কেন?
জেফিল উন্মাদ হয়ে আছে ইনানের মাঝে ডুব দেওয়ার জন্য। তাই তার উন্মাদনার মাঝে ওই বুড়োর কথা বলাতে তার মুড চলে গেল, সাথে রাগ হলো প্রচুর। ইনানের হাত থেকে মোবাইলটা নিয়ে কাউচে ছুঁড়ে মারল, কারণ ওই বুড়োটা সারাদিন কল দিত। ক্ষোভের সাথে বলল জেফিল। বাবাকে এমন বেয়াদবি সম্বোধনে ডাকায় ইনান ফুঁসে ওঠে। যে বয়সে বড় কাউকে সম্মান দিয়ে কথা বলতে জানে না, সে আবার আমাকে ম্যানার্স শিখাবে? আগে নিজে বেয়াদবি বাদ দিন। শেষ হয়েছে জ্ঞান দেওয়া? আজাইরা, আপনাকে জ্ঞান দেওয়া মানে কলা গাছের সাথে কথা বলা। বাবা কল দিত বলে আপনাকে ব্লক দিতে হবে কেন? কারণ তিনি তোমার মতোই জ্ঞান দিত। তোমার কি কি পছন্দ, তরকারিতে ঝাল কেমন খাও, কিভাবে চালালে তুমি কমফোর্টেবল হবে, এসব আলতু-ফালতু কথা বলে কান পচিয়ে ফেলত। একমাত্র মেয়েকে বিয়ে দেওয়ায় বাবার চিন্তা থাকবেই, তাই বলে সারাক্ষণ ঘ্যান ঘ্যান করবে কেন এসব নিয়ে? আমার বাবা ঘ্যান ঘ্যান করে, এগুলো বলা কি পাপ নাকি? বাবা শুধুমাত্র আপনাকে আমার ভালো লাগা খারাপ লাগা সম্পর্কে অবগত করেছে। তোমার পছন্দ অপছন্দ তোমার বাবার চেয়েও আমি ভালো জানি। কোন রেস্টুরেন্টের কোন আইটেম পছন্দ, রাস্তার কোন স্টলের ফুচকা পছন্দ, কী টাইপের ড্রেস, ইভেন তোমার কোন ডিজাইনের ইনার পছন্দ, সবই জানি আমি। এগুলো সব বিয়ের পরে জেনেছেন। তির্যক হাসে জেফিল। বিয়ের আগে থেকেই সব জানি। থম মেরে যায় ইনান। সন্দেহী গলায় বলল, কিভাবে? ফলো করলে সবই জানা যায়। মানে? তুমি কি বোকা? বাংলা কথা বোঝো না? তার মানে আপনি আমাকে স্টক করতেন সব জায়গাতেই, শুধু রিয়েলেই না, সোশ্যাল মিডিয়াতেও। আপনি না বলেছিলেন আপনি এসব ইউজ করেন না? জেফিল হাসে। তার হাসিতেই ইনান বুঝে যায় জেফিলের মিথ্যে বলা। কেন করেছেন আপনি এসব? তোমাকে পাওয়ার জন্য, গাঢ় স্বরে বলল জেফিল। পেয়ে তো গিয়েছিনি, তাও কেন থামছেন না? তোমাকে পুরোপুরি পাওয়া বাকি। মানে? জেফিল ইনানের দুই পাশে দুই হাঁটুতে ভর করে বসেছিল। ইনানের মুখের কাছে মুখ এনে বলল, তোমার প্রায়োরিটি লিস্টে প্রথম হওয়া এখনো বাকি। ইনান জেফিলের কথা বুঝল না। জেফিল তো অলরেডি ইনানের প্রায়োরিটিতেই আছে, এখানে প্রথম হওয়ার কথা আসছে কেন? জেফিল বলেই চলছে, তুমি আমার থেকে ফুল গাছগুলোকে বেশি ভালোবাসতে। সকাল বিকাল ফুলগুলোকে মুগ্ধ চোখে দেখতে, বারান্দায় গেলেই ফুল নিয়ে কথা বলতে। এসব আমার ভালো লাগতো না। তোমার মুগ্ধ চোখের চাহনি শুধুমাত্র আমার জন্য বরাদ্দ থাকবে বাটারফ্লাই। এমনকি তোমার মিষ্টি কণ্ঠ শুধুমাত্র আমারই গুণগান গাইবে, আর কারো না। তাই। ইনান জেফিলের কথা শেষ করল। তাই আপনি গাছগুলো কেটে ফেলেছেন? জেফিল মাথা নাড়ায়। ইনানের মুখ তেতো হয়ে গেল ঘৃণায়। নিষ্পাপ গাছগুলোকে পাষাণের মতো পায়ে পিষেছিল জেফিল। কতটা হিংস্র ছিল সে। ইউ আর সিক জেফিল, ইউ মেড মি সিক বাটারফ্লাই। জেফিল বদলায়নি। ইনান আসলেই পাগল, যে কিনা জেফিলের গতকালকের মুখোশ পরা ভালো রূপে মুগ্ধ হয়ে মুখোশের আড়ালের জেফিলকে ভুলেই গিয়েছিল। সারাদিনও জেফিলের ধ্বংসাত্মক রূপের কথা মনে পড়েনি তার। অথচ কয়েক ঘন্টা পেরোতেই জেফিলের আগের রূপ ফিরে এসেছে। জেফিল ইনানের কাছে আসার চেষ্টা করে। ইনান জেফিলের হাত সরিয়ে জোরে ধাক্কা দেয়। হঠাৎ ধাক্কায় জেফিল বিছানায় পড়ে যায়। ঘনিষ্ঠ মুহূর্তে ইনানের প্রত্যাখ্যানে রাগ এবার আকাশচুম্বী হলো তার। খুব কষ্টে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিল, পারেনি। তার বাটারফ্লাই তাকে শান্ত থাকতে দেয়নি। এর শাস্তি তো পেতেই হবে তার। ইনানকে শাস্তি দেওয়ার ইচ্ছা মাথাচাড়া দিয়ে উঠল। সে শাস্তি দেবে তার বাটারফ্লাইকে, তবে কষ্ট দিয়ে না। ইনান উঠে যেতে নিলে জেফিল হাত ধরে বিছানায় উল্টো করে ফেলে। ইনানের পিঠের উপর উঠে এসে ইনানের মাথার নিচে বালিশ দুটো রাখে। তারপর ইনানের চুলের মুঠি চেপে ধরে একের পর এক আছাড় মারতে থাকে বালিশের উপর। তার বাটারফ্লাই ব্যথাও পাবে না, আবার তার শাস্তিও দেওয়া হবে। আকস্মিক আক্রমণে ইনান নিজেকে বাঁচানোর সুযোগ পায় না। জেফিল ইনানের চুল চেপে ধরেছে।
ইনান হাত দিয়ে জেফিলের হাত ধরল ছাড়ানোর আশায়। তার আগে জেফিল বালিশের উপর ধরম করে আঘাত করতে লাগলো। নরম বালিশের কারণে যদিও ইনান ব্যথা পায়নি, তবে বালিশের উপর কিছুক্ষণ বাদে বাদে মুখ চেপে ধরায় শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তার। মাথা দুই দিক নাড়িয়ে ইনান জেফিলের হাতে শক্ত বাঁধন থেকে চুল ছাড়াতে চায়। হিতে বিপরীত হয়ে যায়। কর্ধান্বিত জেফিল গর্জন করে ইনানের চুলের মুঠি শক্ত করে ধরে। এক হাতে ইনানের দুই হাত পিঠের কাছে এনে চেপে ধরে। ব্যথায় ডুকরে কেঁদে উঠল ইনান। খুব কষ্টে শ্বাস নিয়ে বলল, ছেড়ে দিন জেফিল। জেফিল ইনানের কথা শুনে থামে। ইনানের চুলের মুঠি ধরে নিজের দিকে ঘোরায়। চোখের জল পুরো মুখে লেপ্টে আছে। ব্যথায় চোখ মুখ খিচে রেখেছে ইনান। জেফিল ইনানের গাল চেপে ধরে, বাধ্য করে ইনানকে চোখ খুলতে। তার অশ্রুসিক্ত চোখের দিকে তাকিয়ে হিসিয়ে বলল, ছাড়বো মাই লিটল বেবি গার্ল? এত প্ল্যান করে বিয়ে করেছি কি ছাড়ার জন্য? ছাড়ার কথা তোমারই ছোট্ট মাথা থেকে ঝেড়ে ফেলো সারা জীবনের জন্য। তারপর ইনানের আরও কাছে এসে প্রমত্ত গলায় বলল, এটা আমাদের ভাগ্য ছিল বাটারফ্লাই। তাই তো তুমি স্বপ্নে রোদরঞ্জন হাতে ধরা দিয়েছিলে আমার কাছে। নিজেকে বন্দির শিকড় নিজ হাতে করেই নিয়ে এসেছিলে। এই ভাগ্য খণ্ডাবে কিভাবে? আমি জেফিল। বেঁচে থাকতেই ভাগ্য খণ্ডানোর উপায় কোনোদিন খুঁজে পাবে না। খোঁজার সময়টুকুই যে আমি তোমাকে দেব না সোনা, আমার মৃত্যুর পরেও না। দিস ইজ কল্ড ফেট, আওয়ার ফেট। আগামী মাসের ট্যুরের প্ল্যান করেছি। কেউ যাতে স্পাউস নিয়ে না আসে। এটা ফ্রেন্ডসদের জানি কেবল। মুগ্ধ বলল কর্কশ গলায়। ইনান ফোন হাতে চুপ করে আছে। সে এবং তার ফ্রেন্ডরা মিলে গ্রুপে কলে কথা বলছে এখন। সবাই এতক্ষণ তাকে ইচ্ছে মতো ধুয়ে দিয়েছিল তার বিয়ের খবর লুকানোতে। ইনান নিশ্চুপে সব হজম করে গিয়েছে। ফারার বেল মাথায় আর্মি ছাটের চুল দেখা দিয়েছে। সে মাথায় ঘোমটা টেনে ফোনের সামনে বসে আছে। ভার মুখে বলে, তুই খবরটা লুকিয়েছিলে আমাদের পচানির ভয় না। তুই লুকিয়েছিস মূলত হ্যান্ডসাম হাজবেন্ড পাওয়ায়। ভেবেছিলি আমরা যদি নজর দিই এতে তোদের সংসার লাইফে আবার আগুন লাগবে কি না। ইনান তাও চুপ করে রইল। তার কিছু ভাল লাগছে না। ফ্রেন্ডদের জবাব দিতেও না। আচ্ছা তোরা কথা বল, আমি যাই। কেন? জেফিল, সরি, দুলাভাই কি বারণ করেছে নাকি আমাদের সাথে কথা বলতে? বিরক্ত হয় ইনান। সেরকম কিছুই না। পটারি ক্লাসের কিছু হোমওয়ার্ক বাকি আছে। আমাদের না বলে তুই আর্ট একাডেমিতে ভর্তি হলি? বাহ! ভৎসনা করল ফারা। জেফিল সেখানে টিচার হিসেবে আছে। ওই আমাকে ভর্তি করিয়েছে। আকাশ তাদের কথার মাঝে বাধা দিল। এসব আজাইরা কথা বাদ দিয়ে বল, তুই কি ট্যুরে যাবি? তোর জামাইকে নিতে পারবি না কিন্তু। সময় আছে, এখনই তো আর যাচ্ছিস না। পরে জানাবো, বাই। ইনান ফোন কেটে দিয়ে যে পিছু ফিরতে নেবে অমনি শক্ত কিছুর সাথে ধাক্কা খায়। দেখল জেফিল এতক্ষণ তার কানের কাছে আড়ি পেতেছিল। কোথাও যাওয়ার প্ল্যান করছো নাকি বাটারফ্লাই? জেফিল হেসে বলল। ইনান ভয়াতুর চোখে জেফিলের হাসির দিকে চেয়ে আছে। মিথ্যে হাসির আড়ালে থাকা রাগকে সে সহজে ধরতে পারল। মাথাটা নাড়িয়ে বলল, আমি যাব না, ওরা যাবে। কেন তুমি যাবে না? আমাকে যেতে বারণ করেছে বলে? আমাকে ছেড়ে তুমি যেতে চাও না তাই? ইনান উপর নিচ মাথা দোলায়। জেফিল ইনানকে জড়িয়ে ধরে। তুমি এত অ্যাডোরেবল কেন বলো তো? এত ভালোবাসো আমায়? ইনানের কানের পিঠে চুল গুজে দিল জেফিল। আমার দিকে তাকাও। ইনান অস্বস্তি নিয়ে তাকায়। জেফিল ইনানের গাল, গলা, ঠোঁটে অধর স্পর্শে ছুঁয়ে দিতে থাকে। ইনান হাত দুটো শক্ত করে মুষ্টিবদ্ধ করে আছে। গতকাল জেফিলের আচরণে সে ভয় পেয়ে গিয়েছিল অনেক। সেই ভয় এখনও কাটেনি। গতকাল তাকে শাস্তি দেওয়ার পর জেফিল ইনানকে এমনভাবে কাছে টেনে নিল, এত আদর করে কথা বলল যেন কিছুই হয়নি। চুমুতে চুমুতে ইনানের গাল গলা ভিজে গেল, তাও জেফিল থামছে না।
এদিকে ইনানের অস্বস্তির মাত্রা বেড়েই চলছে। একটা কথা ছিল, নিজের কাজ না থামিয়ে বলল জেফিল। বলো সোনা। আপনি কালকে রাতে এত রিয়্যাক্ট করেছিলেন কেন? ইনানের গলায় শেষ চুমু দিয়ে মাথা তোলে জেফিল। বিকজ ইউ রিজেক্টেড মি। তাই বলে এই ধরনের আচরণ করবেন? আই ডিডেন্ট হার্ট ইউ বাটারফ্লাই। এই জন্যই তো মাথার নিচে বালিশ দিয়েছি, যাতে তুমি আঘাত না পাও। ইনান বিমূঢ় চেয়ে থাকে। শান্ত গলায় বলল, আপনি কি চান জেফিল? তোমাকে। ইনানের বিভ্রান্ত চোখে চেয়ে বলল জেফিল। ক্লিয়ার করে বলুন। জেফিল মৃদু হাসে। ইনানের গলার ভাঁজে মুখ ডুবিয়ে বলল, তোমার ভালোবাসা, তোমার সময়, তোমার অনুভূতি, তোমার সুখ দুঃখ, হাসি কান্না, তোমার ধ্যান জ্ঞান, চিন্তা ভাবনা, এমনকি তোমার অস্তিত্ব, সব কিছুর মালিক হতে চাই আমি বাটারফ্লাই। ঘুম থেকে উঠে আমাকে নিয়ে ভাবা শুরু করে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমার চিন্তা তোমার মাথায় গেঁথে দিতে চাই। ইউ বিলং টু মি সেনোরিটা। ইউর এভরিথিং বিলংস টু মি। এভরিথিং। ইনানের গলায় কান্নারা দলা পাকিয়ে গেল। চোখ দিয়ে নোনা জলের ফোয়ারা বইতে আরম্ভ করল। আপনি জানেন তা অসম্ভব। সম্ভব। তুমি চাইলে সবই সম্ভব। আমি চাই না জেফিল। কম্পিত কণ্ঠস্বর তার। জেফিলের চোখ জ্বলে উঠল। ইনানের বাহু শক্ত করে চেপে ধরে গলায় চুমুর বদলে কামড় দিল। তোমার আর কোনো অপশন নেই বাটারফ্লাই। ইউ আর অল অ্যালোন। কেউ নেই তোমার পাশে, শুধু আমি আছি, তোমার ভালোবাসার স্বামী। তুমি বাধ্য আমার হতে, না চাইলেও তোমাকে আমার হতে হবে। আর আমার হওয়ার জন্য যে তোমার অস্তিত্বকে আমার কাছে হস্তান্তর করতে হবে সোনা। তুমি চাও কিংবা না চাও, যদি দিতে না চাও তাহলে আমি তা ছিনিয়ে নেব। হিসহিসিয়ে বলে উঠল জেফিল। সোজা কথা বলুন। আপনি যে আমাকে হাতের পুতুল বানাতে চান। রোবটিক গলায় বলল ইনান। ওয়াও, আমার বাটারফ্লাই কত ব্রিলিয়ান্ট। জেফিল মেকি অবাক হওয়ার ভান করল। চলো, তোমার বুদ্ধিমত্তার জন্য তোমাকে পুরস্কৃত করব। এই বলে জেফিল ইনানকে কোলে তুলে রুমে নিয়ে গেল। ভার্সিটির জন্য রেডি হচ্ছিল ইনান। কোথা থেকে জেফিল চলে এসে ইনানের হাত চেপে ধরে। ভ্রুকুটি করে ইনান তাকিয়ে থাকলে জেফিল বলল, আই গেস তোমার পড়াশোনার প্রয়োজন নেই। কথাটা বুঝতে ইনানের সময় লাগলো। কেন? তুমি তো চাকরি বাকরি করবে না, তো পড়াশোনা করে তো লাভ নেই। জেফিল ইনানের ব্যাগ নিয়ে বই খাতা বের করতে লাগলো। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। কম কমই করছি। ইনান জেফিলের হাত থেকে বইগুলো টেনে নিল। আপনার ইচ্ছে নেই পড়াশোনার, তাই বলে কি আমার থাকতে পারে না? চাকরি বাকরি করি বা না করি, সার্টিফিকেট অর্জন করতে চাই আমি। জেফিল কথা না বলে ইনানের হাত থেকে আবারও ছিনিয়ে নিল বই খাতা। আগুন ঝরা চোখে ইনানের দিকে চেয়ে একটা খাতা নিয়ে দুই টুকরো করে ফেলল। ইনান হতবাক চেয়ে থেকে চিৎকার করল। জেফিল বইয়ে হাত দিতে নিলে ইনান জেফিলের হাত চেপে ধরে। দুজনের মাঝে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। ইনান কাঁদতে কাঁদতে বলে, প্লিজ জেফিল, পায়ে ধরি আপনার। পড়ালেখাটা এভাবে মাঝপথে বন্ধ করবেন না। আমার অনেক স্বপ্ন পড়ালেখা নিয়ে। জেফিল ইনানের গাল চেপে ধরল। ইউ নো বাটারফ্লাই, আমি কেন তোমাকে পড়ালেখা করাতে চাচ্ছি না? কারণ তুমি সকলের মধ্যমণি। সবাই তোমাকে ভালোবাসে, কেয়ার করে, যা আমি চাই না। তোমাকে ভালোবাসার অধিকার আমার। তোমার ছেলে ক্লাসমেটদের সাথে মেলামেশা আমি পছন্দ করি না, ইভেন মেয়েদের সাথেও না। আর্ট একাডেমিতে তোমাকে চোখের সামনে রাখা যায়, যা তোমার ভার্সিটিতে পারা যায় না। সবাই তোমাকে দেখবে, কথা বলবে, তোমার সাথে হাসাহাসি করবে। আমি সহ্য করব না এটা। এটা শুনে ইনান তড়িৎ গতিতে বলল, তাহলে আমি ক্লাস করব না, শুধু পরীক্ষা দেব। প্লিজ জেফিল, হাম্বল রিকোয়েস্ট করছি, প্লিজ। বহু কষ্টে জেফিলকে বুঝিয়ে সুঝিয়ে ইনান তার পড়ালেখা বাঁচালো। শর্ত একটাই, সে ক্লাস করবে না, শুধু পরীক্ষা দেবে। এই সুযোগে জেফিল ইনানের মোবাইলও নিয়ে নিল।
পরীক্ষার সব আপডেট আমি দেব, মোবাইল লাগবে না, স্মিত কণ্ঠে বলে ইনান। বাবার সাথে রাতের বেলায় নির্দিষ্ট একটা টাইমের মধ্যে তোমার বাবার সাথে কথা বলতে পারবে। ইনান পরাস্ত যোদ্ধার ন্যায় হার মেনে নিল, মেনে নিতে বাধ্য হলো, শুধুমাত্র পড়ালেখার জন্য। আপনি খারাপ জেহেফিল, অনেক খারাপ, আমি জঘন্য, ফিসফিস করে বলে ইনানের গালে হাত বুলিয়ে চুমু খেলো জেহেফিল। ইনান জেহেফিলকে সরিয়ে রুম থেকে বেরিয়ে আসে, টিভি ছেড়ে সোফায় এসে বসে থাকে, শূন্য চোখে তাকিয়ে থাকে টিভির দিকে। কেন যেন মনটা কুগাইছে তার, মনে হচ্ছে তার আশা ভরসা ধীরে ধীরে ধূলিসাৎ হতে যাচ্ছে। তাসবিরের বিরক্তির সীমা ছাড়িয়ে গেছে, গত 1 ঘন্টা ধরে সে করিডোরে ঘুরপাক খাচ্ছে। আশায় আছে জেফিলের গার্লফ্রেন্ড বা ওয়াইফ যেটাই হোক ওর সাথে কথা বলার, কিন্তু শালার জেফিল আঠার মতো চিপকে আছে মেয়েটার সাথে, সরেই না। মেয়েটার এক হাত নিজের হাতের মুঠোয় রেখে ঘেঁষে দাঁড়িয়ে আছে। তা দেখে তাসবিরের মুখ বিকৃত হয়ে আসলো। ঢং। ঘামে হাত চিটচিটে হয়ে আছে ইনানের, তাও জেফিল তার হাত ছাড়ছে না। জেফিল ইনানের পাশের চেয়ারে বসে ল্যাপটপে অফিসিয়াল কাজ করছে। ইনানের ক্লাস শেষ হওয়ায় জেফিলের সামনে মূর্তির মতো বসে থাকতে হচ্ছে। জেফিল থেকে ছাড়া পাবার আশায় বলল, খিদে পেয়েছে প্রচুর। জেফিল পাশ থেকে কেকের বক্স দিল। ইনান তা সরিয়ে বলল, এসব না, ভাত খেতে ইচ্ছে করছে, 6 পদের ভর্তা দিয়ে সাথে ডাল। এখন ভাত ভর্তা কোথায় পাবো বাটারফ্লাই? কোনো রেস্টুরেন্টে চলুন। না, তাহলে বাড়ি চলুন। আর 5 মিনিট। আমি আর পারছি না, ইনান পেট চেপে ধরে বলল। অগত্যায় জেফিলকে কাজ ফেলে উঠতে হয়। কয়েকটা ফাইল হাতে নিয়ে বলল, তুমি ব্যাগ গোছাও, আমি যাব আর আসব। জেফিল ইনানের হাত ছেড়ে রুম থেকে বেরিয়ে গেল। ইনান তাড়াতাড়ি হাত পানিতে ভেজালো। গরমে আর ঘামে হাতের অবস্থা বেহাল, তার উপর কি টাইট করে ধরে রেখেছিল জেফিল। হ্যালো বাটারফ্লাই। অপরিচিত কারো কণ্ঠে জেফিলের দেওয়া নিকনেম ডাকায় চমকে ওঠে ইনান। পেছন ফিরে দেখে তাসবির প্যান্টের পকেটে হাত পুরে দাঁড়িয়ে আছে। এই প্রথম জেফিল ছাড়া অন্য কোনো পুরুষের মুখে বাটারফ্লাই ডাক শোনায় ইনানের অদ্ভুত লাগলো, সাথে বিরক্তিও। কি চাই? তার মানে আপনার নাম বাটারফ্লাই, মিষ্টি হেসে বলল তাসবির। হাসার কারণে টোল পড়ে ডান গাল দেবে গেল। ইনান কপালে ভাঁজ ফেলে বলল, আমার নাম ইনান, বাটারফ্লাই আমার হাজবেন্ডের দেওয়া নিকনেম। ইনান থেকে বাটারফ্লাইটা বেশি স্যুট করে আপনাকে। বাই দ্য ওয়ে, আমাকে চিনেছেন? ওই যে ওই দিন হেল্প করেছিলাম। কি বলবেন সেটা বলুন। দীর্ঘশ্বাস ফেলল তাসবির। নিচের ঠোঁট কামড়ে বলল, বলার তো আছে অনেক কিছুই, বাই আই ডোন্ট থিঙ্ক কথা বলার জন্য এই প্লেসটা উপযুক্ত। তাহলে আপনার সাথে আমার কোনো কথা নেই, প্লিজ লিভ। হোয়াই সো রুড বাটারফ্লাই? ডোন্ট কল মি বাটারফ্লাই। কঠিন গলা ইনানের। তাসবির যেন মজা পেল, এক পা এগিয়ে বলল, কেন বাটারফ্লাই? এই নামে ডাকা কি নিষিদ্ধ আমার জন্য বাটারফ্লাই? প্রতিটা লাইনে এই নামে ডাকায় ইনানের মাথা গরম হয়ে গেল। সে উদ্যত হলো কিছু বলার জন্য, কিন্তু থেমে গেল দরজার নিকট কারো ছায়াকে এগিয়ে আসতে দেখে। শিট, জেফিল আসছে। এখন তাসবিরকে তার কাছাকাছি দেখলে আবার না জানি পড়ালেখা সত্যি সত্যি বন্ধ করে দেয়, সাথে আবার কোনো শর্ত আরোপ করে। ইনান তাসবিরকে 2 হাতে জোরে ধাক্কা মেরে 5 ফুট দূরত্বে চেয়ারে বসে পড়ল। আচানক ধাক্কায় তাসবির আরে বাটারফ্লাই বলে প্রায় পড়ে যেতে নিচ্ছিল। মেঝেতে মাথা আঘাত করার আগেই বেঁচে গেল কারো কোলের মধ্যে পড়ায়। দেখল জেফিল লাশভারী মুখে তাকে 2 হাতে আগলে আছে। তবে সেই আগলিয়ে রাখাটা মাত্র 1 সেকেন্ডের জন্য ছিল। যখন জেফিল তাসবিরের মুখে বাটারফ্লাই ডাকটা শুনল, সে হাত সরিয়ে নিল তাসবিরের পিঠ থেকে, যার ফলে ধরাম করে ফ্লোরে বাড়ি খেল তাসবির।
জেফিল কঠিন আকৃতি মুখব্বয় ধারণ করে তাসবিরের নিকট চেয়েছিল। তার রাগের আগুন জ্বলে উঠল। সেই উত্তাপ টের পেল ইনান। ইনান আঁচ করল রাগ বাড়তে থাকলে জেফিল ভয়ানক কোনো কাণ্ড ঘটাতে পারে। জানে না কেন তার এমন মনে হলো, তবে জেফিলকে দেখে মনে হলো এক্ষুনি লঙ্কা কাণ্ড বাঁধাবে। যদি জেফিল ভাবে তাসবিরের সাথে ইনানের ভালো সম্পর্ক আছে, কিংবা ইনান তাসবিরের সাথে হেসে হেসে কথা বলছে, এসব ভাবনা জেফিলের মাথায় আসলে ইনান শেষ হয়ে যাবে। তাই ইনান উঠে জেফিলের হাত ধরে নিজের কাছে নিয়ে আসলো। তাসবিরকে তিরস্কার করতে আরম্ভ করলো, যাতে জেফিল ভাবে ইনানের সাথে তাসবিরের আসলেই কোনো সম্পর্ক নেই। তাসবিরের মাথা ধরে ফ্লোর থেকে উঠতে নিলে হঠাৎ জেফিল এসে তার কলার চেপে ধরে উঠিয়ে দেয়। ইনান চমকে গেল জেফিলের হঠাৎ কাজে। সে দৌড়ে যায় জেফিলের কাছে। জেফিল তাসবিরের কলার ধরে দাঁতে দাঁত চেপে বলল, ওকে বাটারফ্লাই ডাকার অধিকার একমাত্র আমার। তোর মতো লো স্ট্যাটাসের কোনো রাইট নেই আমার জিনিসকে আমার দেওয়া নামে ডাকার। এই বলে সে তাসবিরের গলা চেপে ধরল শক্ত করে। আর একবার ওকে বাটারফ্লাই বলে ডাকলে এই গলা আর তোর শরীর দুটোই থাকবে দুই জায়গায়। তাসবিরের গলা ধরে রুম থেকে ধাক্কা মেরে বের করে দিল জেফিল। জেফিলের রাগ বেশি দূর গড়ানোর আগেই ইনান জেফিলকে টেনে নিয়ে বের হয়ে আসলো। তাসবির ফ্লোর থেকে উঠে ওদের চলে যাওয়া দেখল। তবে জেফিলের রূঢ় দৃষ্টি প্রতিটা মুহূর্ত তাসবিরকে হুমকি দিতে লাগলো, যতক্ষণ না তারা গাড়িতে উঠে চলে গেল। তাসবির ঘাড় মোটকে রেলিংয়ে হাত রাখল। এই প্রথম জেফিলের অগ্নিমূর্তির সাথে পরিচিত হলো। তবে অপমানটা দ্বিতীয় ছিল। দ্বিতীয়বারের মতো তাকে আবার অপমান করল, তাও তুইতুকারি করে, আবার তার স্ট্যাটাসকে নিচু করে। তাসবিরের চোয়াল শক্ত হলো। একটা মেয়ের সামনে জেফিলের করা বাজে অপমানটা মেনে নিতে পারল না সে। তাসবির ভাবল জেফিলের নিজস্ব জিনিস বলতে কিছু আছে তাহলে, যেটায় হাত বাড়ালে জেফিল রেগে যায়। বোধহয় সেই জিনিসটাকে ব্যবহার করে জেফিলকে শাস্তি দেওয়া যাবে। এতে তার রিভেঞ্জ নেওয়াও হবে। ভাবতেই তাসবিরের ঠোঁটে তির্যক হাসি রেখা দেখা মিলল। সন্ধ্যায় বাসায় আসার পর জেফিলের মুড ভালো হলো কিছুটা। তার কারণ অবশ্য ইনান। ইনান জেফিলকে সারা রাস্তা তাসবিরকে গালি দিতে দিতে এসেছে, যাতে জেফিল আশ্বস্ত হয় ইনান তাসবিরের প্রতি ইন্টারেস্টেড না। জেফিল রান্নাঘরে কিছু একটা করছে, গায়ে অ্যাপ্রন জড়িয়ে ছুরি দিয়ে কাটাকুটি করছে। ইনান রান্নাঘরে এসে সাবধানের সাথে কথা বলল, মোবাইলটা দেওয়া যাবে? কেন? বাবার সাথে কথা বলবো। জেফিল ঝট করে তাকালো ইনানের দিকে। তা দেখে ইনান দ্রুত হাত নাড়িয়ে বলল, আপনি না বলেছিলেন নির্দিষ্ট টাইম দেবেন? জেফিল বিনা বাক্যে মোবাইল দিল ইনানকে। ইনান খুশি মনে বারান্দায় চলে আসলো। নাম্বারে ডায়াল করা মাত্রই কারো গরম নিঃশ্বাস ইনানের ঘাড়ে পড়ল। ইনানের দুই পাশে দুটো হাতের দেখা মিলল। এক হাতে মসৃণ বড় ছুরি। মাথা ঘুরিয়ে দেখে জেফিল তার কাছে। হঠাৎ আশায় ইনান ভয় পেয়ে গেল। বুকে থুতু দিয়ে বলল, কিছু বলবেন? এর মধ্যে ইনানের বাবা ফোন ধরেছে। জেফিল ইশারা করল লাউড স্পিকার অন করতে। ইনান হেজিটেট হয়ে অন করে কথা বলল। বাবার সাথেই কথা বলার পুরোটা সময় জেফিল ইনানের কাছ থেকে এক পাও নড়ল না। ইনান যদিও খুব ইতস্তত করে বাবার সাথে কথা বলেছিল। কথা শেষে জেফিল মোবাইলটা নিয়ে নেয়। এখন থেকে যা বলবে সব লাউড স্পিকার দিয়ে বলবে, গম্ভীর গলায় শুধায় জেফিল। বাড়াবাড়ি মনে হলো ইনানের, তবে কিছুই বলতে পারল না জেফিলের হাতের ছুরি দেখে। রাতের বেলা ইনান পড়া শেষ করে ডাইনিংয়ে গেল ডিনারের জন্য। টেবিলে রাখা খাবার দেখে বিস্মিত হলো সে। জেফিল 6 পদের ভর্তা আর ডাল করেছে। তখন তো সে মিথ্যামিথ্যি বলেছিল। জেফিল মনে রেখেছে। জেফিল কিচেন থেকে হাসি মুখে বেরিয়ে আসলো। ইনানকে চেয়ারে বসিয়ে প্লেটে ভাত বেড়ে বলল, কোনটা দিয়ে শুরু করবে? মাছ ভর্তা, মরিচ ভর্তা, চিংড়ি ভর্তা?
তার মানে সন্ধ্যা থেকে জেফিল রান্নাঘরে তার জন্য তার কথা মতো খাবার তৈরিতে ব্যস্ত ছিল। শুধু ইনান একবার মুখ ফুটে বলেছিল তার কি খেতে ইচ্ছে করছে। ইনান চোখ বন্ধ করল। এই ছোট ছোট কেয়ারগুলোর কারণেই জেফিলের প্রেমে পড়েছে সে। জেফিলের প্রতিদিনের অদ্ভুত আচরণের মাঝে এই যত্নগুলোই ইনানকে বেঁধে রেখেছে। যতবার ইনানের ছোট ছোট প্রতিটা ব্যাপারে খেয়াল রাখে ততবারই ইনানের মনে হয় এটাই জেফিলের আসল রূপ। অন্য যে কঠিন অ্যাগ্রেসিভ রূপ সেটা ভ্রম। আর এই কেয়ারগুলোর কারণেই ইনান প্রতিবার ভুলে যায় জেফিলের করা কাজগুলো। ফের ভালোবাসা জন্মে তার প্রতি। মেয়েদের মন এত কোমল কেন? জেফিল বাথরুমের দরজায় জোরে জোরে ধাক্কাচ্ছে, যেন এক্ষুনি দরজা ভেঙে ফেলবে। সে এই পাশ থেকে ইনানকে হুমকি দিচ্ছে বেরিয়ে আসার জন্য। ইনান ঝর্ণার নিচে গত আধ ঘন্টা ধরে বসে আছে। ফুপিয়ে কান্নার দমকে তার শরীর কাঁপুনি দিয়ে উঠছে। জেফিল বদলায়নি। ইনান আসলেই পাগল যে কিনা জেফিলের গতকালকের মুখোশ পরা ভালো রূপে মুগ্ধ হয়ে মুখোশের আড়ালে জেফিলকে ভুলেই গিয়েছে। কাল রাতেও জেফিলের ধ্বংসাত্মক রূপের কথা মনে পড়েনি তার। অথচ রাত পেরোতেই জেফিলের আগের রূপ ফিরে এসেছে। পাগল হয়ে যাচ্ছে ইনান, সত্যি সত্যি পাগল হয়ে যাচ্ছে। জেফিলের পূর্ণাঙ্গ পাগলামি সহ্য করার আজ 1 সপ্তাহ। এই 1 সপ্তাহে ইনান যদি একটু শান্তি পেত। জেফিল শ্বাস নেওয়াটাও হারাম করে দিয়েছে তার। 1 মিনিট ভালো থাকলে 10 মিনিট হিংস্র থাকে জেফিল। ইনান সহ্য করতে পারছে না। কত শত নিয়ম জারি করলো তার উপর। কি কারণে? কারণ ইনান জেফিলকে লুকিয়ে ভার্সিটিতে গিয়েছিল। জেফিল জানতো না এই ব্যাপারে। জেনেছে ইনস্টায় এক ফ্রেন্ডের স্টোরিতে। এটা কি তার পাপ হয়েছে? সে কি খুব বড় অপরাধ করে ফেলেছে? ইনান ভেবে পায় না। জেফিল এখন আর একাডেমিতে যায় না। তার ক্লাস থাকে সপ্তাহে একটা। ফলস্বরূপ ইনানকেও প্রতিদিন ক্লাস থাকা সত্ত্বেও জেফিলের সাথে সপ্তাহে 1 দিনই ক্লাস করতে হয়। জেফিল এখন সপ্তাহের 6 দিনই বাসায় থাকে। আর যতক্ষণ বাসায় থাকে ততক্ষণ ইনানের নিঃশ্বাস নেওয়াটাও হারাম হয়ে যায়। জেফিলের জন্য হৃদমাঝারে থাকা ভালোবাসা চাপা পড়ে গেছে জেফিলের অত্যাধিক আধিপত্যের কারণে। 100টা কাজের মধ্যে 99 টাকা জেফিলের অনুমতি নিয়ে করতে হয়, তাও জেফিলের পছন্দ মতো। এই তো সেদিন ইনান বই পড়ছিল, টান টান উত্তেজনাপূর্ণ থ্রিলার বই। প্রতিটা লাইনে লাইনে টুইস্ট। ইনান খুব মনোযোগ দিয়ে পড়ছিল। জেফিল তার পাশে এসে তার কোলে মাথা রেখে শুয়েছিল আর কি যেন বলছিল। ইনান পড়ায় মনোযোগ থাকায় ধ্যান দেয়নি। সেই জেদ ধরে জেফিল হঠাৎ ক্ষুব্ধ হয়ে ওঠে। তার থেকেও বেশি বইকে প্রায়োরিটি দেওয়ায় জেফিল ইনানের হাত থেকে বইটা টেনে 2 ভাগ করে ছুঁড়ে ফেলে দেয়। ইনান নিজেও রাগান্বিত হয়ে জেফিলের ক্রোধান্বিত রূপের বিপরীতে তর্কে জড়িয়ে যায়। এটাই ছিল তার সবচেয়ে বড় ভুল। 1 কথা 2 কথা বলতে বলতে ঝগড়া বেঁধে যায়। ঝগড়াটা মূলত একতরফা ছিল। জেফিল ভস্মীভূত দৃষ্টিতে চেয়ে থাকা ছাড়া মুখ দিয়ে রাগ করেনি। ইনানের মেজাজ তখন চড়েছিল। ইচ্ছে মতো জেফিলকে কথা শুনিয়েছে। জেফিলের ব্যবহার নিয়েও কথা তুলেছে। শুধু তাই না, জেফিলকে এও বলেছে যে বাবা মা না থাকার ফলে সন্তানের বকে যাওয়া উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে জেফিল। আরও অনেক হাট করার মতো কথা বলেছে। সবচেয়ে বড় কথাটা ছিল জেফিলের বিষাক্ত ভালোবাসার দিকে আঙুল তোলার, যেটা শোনার পর জেফিল শান্ত থাকতে পারেনি, যা ইনানের জন্য কাল রাত্রির সমান ছিল। অকল্পনীয় কাজ করেছিল জেফিল সেদিন রাতে। ইনানকে কোলে তুলে বাড়ির ব্যাকইয়ার্ডে এসে তাকে একটা চেয়ারে বসিয়ে দেয়। ইনানের পছন্দের বইগুলো তাকে তাকে সাজিয়ে রাখা, যেগুলো ইনানের সবচেয়ে পছন্দ। সেই বইগুলো এনে জেফিল একটা একটা করে পেজ ছিঁড়তে থাকে ইনানের সামনে। ইনান যখন জেফিলকে বাধা দিতে যায়, জেফিল ইনানকে চেয়ারে বসিয়ে 2 হাত পেছনে নিয়ে হ্যান্ডকাপ দিয়ে আটকে রাখে, যা ইনানের চিন্তার বাইরে ছিল। তারপর জেফিল প্রত্যেকটা বইয়ের পেজ ছিঁড়ে স্তূপ করে আগুন জ্বালিয়ে দেয়। তা দেখে ইনানের মনে হলো তার হৃদয়কেও মোচড় দিয়ে ধরেছে। এত যন্ত্রণা।
তার প্রিয় বইগুলোর পেজ ধীরে ধীরে ছাই হয়ে যাওয়ায় ইনান প্রায় কেঁদে উঠল। এই বইগুলো ইনান বাচ্চাদের মতো আগলে রেখেছিল। দাউ দাউ করে জ্বলা আগুনের একপাশে ক্রন্দনরত মানবী, আরেক পাশে শান্ত চোখে চেয়ে ক্রুদ্ধ হাসতে থাকা নিষ্ঠুর মানব। সেই ঘটনা মনে পড়লে ইনান এখনো কেঁপে ওঠে। বাটারফ্লাই, যদি তুমি 3 সেকেন্ডের মাথায় দরজা না খোলো, সিরিয়াসলি আম গনা ব্রেক দিস ডোর। জেফিল কঠিন স্বরে হুমকি দিল। 1, শীতল গলা জেফিলের। ইনান হাঁটু মুড়ে তাতে মাথা দিয়ে আছে। 2, ইনান ক্লান্ত অথচ ভয়ার্ত চোখে দরজায় দৃষ্টিপাত করল। পায়ে শক্তি জোগাড় করে ধীরে ধীরে উঠল। 3, জেফিল প্রস্তুতি নিল দরজা ভাঙার। যে না দরজায় আঘাত করবে অমনি দরজা খুলে ইনান বেরিয়ে আসে। ইনান যে আসতে বাধ্য। দরজা বন্ধ করলেও জেফিলের থেকে বাঁচতে পারবে না। তার চেয়ে বরং ভালো নয় কি দরজা খুলে শিকারীর কাছে নিজেকে তুলে দেওয়া, এতে যদি তার উপর ঝড় কম যায়। জেফিলের হাড় যেন এতক্ষণ গলার কাছে এসে পড়েছিল। তার বাটারফ্লাইকে আধ ঘন্টা দেখতে না পারায় কোনো সাড়া পাচ্ছিল না সে। খবরে কত কিছু দেখায়, শ্যাম্পু হারপিক এসব খেয়ে যদি বাটারফ্লাই উল্টাপাল্টা অ্যাকশন নেয়, তখন জেফিলের কি হবে? সে কিভাবে বাঁচবে? এই দুনিয়াতে যে তার বাটারফ্লাই ছাড়া সে নিঃস্ব। ইনানকে দেখা মাত্রই জেফিল শক্ত করে জড়িয়ে ধরে। ইনানের ভেজা শরীরের ফলে জেফিলও ভিজে যায়। সেদিকে তার খেয়াল নেই। তার খেয়াল শুধু তার বাটারফ্লাইয়ের নিঃশ্বাস। এত শক্ত করে ধরেছে সে যে ইনানের মনে হচ্ছে তার হাড্ডি সব গুঁড়া গুঁড়া হয়ে গেছে। শ্বাস নিতে এত কষ্ট হচ্ছিল। জেফিল ইনানকে ছাড়লে ইনান শ্বাস নেওয়ার জন্য দম টানল। তার আগে জেফিল তার সারা মুখে চুমুতে ভরিয়ে দিতে লাগলো। একটা নয়, দুটো নয়, তিনটে নয়, অসংখ্য চুমু। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট গেল। গুনে গুনে 8 মিনিট গেল, তাও জেফিল থামল না। ইনান ছাড়ানোর জন্য কত হাত নাড়ল। জেফিল হাত চেপে ধরল। পা নাড়ল। জেফিল পায়ের উপর 2 পা দিয়ে আলগাভাবে চেপে ধরল। মাথা নাড়ল। জেফিল ঘাড়ে হাত রেখে ঠোঁট চেপে ধরল। পরিশ্রান্ত ইনান জেফিলের পাগলামি সইতে না পেরে ঢলে পড়ল জেফিলের বুকে। থামল জেফিল। ভারী শ্বাস নিতে নিতে ইনানের ঘাড়ে চুমু খেয়ে কোলে তুলে নিল। ইনানকে খাটে শুয়ে ভেজা কাপড় খুলে নিজেও কাপড় ছাড়ল। ইনানের স্নিগ্ধ দেহ চাঁদের কোমল আলোয় এত মনোহর লাগলো যে জেফিলের ইচ্ছে করছে এক্ষুনি ইনানেতে ডুব দেয়। কিন্তু সেই ইচ্ছে ধূলিসাৎ হলো একটা কারণে, চাঁদ। জানালা ভেদ করে আসা চাঁদের নরম আলো ইনানের বক্ষ বিভাজন আর উদরে এসে খেলা করছিল। তা দেখে জেফিলের আবিষিত চোখে ভর করল হিংসা। তার বাটারফ্লাইয়ের লুকায়িত সৌন্দর্যে ঢাকা অঙ্গগুলোর অধিকার শুধু তার। চাঁদের কেন থাকবে? এত কেন সাহস চাঁদের? চাঁদের সাহস কত তার বাটারফ্লাইয়ের দিকে নজর দেওয়ার? জেফিলের চোখে হিংসার আগুন জ্বালিয়ে চাঁদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে থাকল। তার ক্ষমতা থাকলে এক্ষুনি গিয়ে চাঁদকে ধ্বংস করে দিত তার বাটারফ্লাইকে আবেদনের সাথে দেখার কারণে। জেফিল গিয়ে পর্দা টেনে দিল ভালোভাবে, যাতে এক টুকরো আলো ইনানকে না ছুঁতে পারে। এগিয়ে আসলো বাটারফ্লাইয়ের কাছে। আমার বাটারফ্লাই, ঘোর লাগা কণ্ঠ তার। ইনানের হাত নিয়ে রাখলো জেফিলের বুকের উপর। তুমি শুধু আমার, তাই না? বলো না, কি হলো সোনা? বলো যে তুমি শুধু আমার। এই জেফিলের। অচেতন ইনানের কানে জেফিলের বলা বাক্য পৌঁছায় না। জেফিল ইনানকে নিজের বিশালাকৃতির দেহের মাঝে লুকিয়ে ফেলল। ইনানের চুলে মুখ ডুবিয়ে রাখলো প্রায় অনেকক্ষণ। ইনানের ঘ্রাণ নেওয়া শেষে তাকে বুকের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শুয়ে থাকে। মোহাবিষ্ট চাহনি তার ইনানের মন কাড়া মুখশ্রীতে নিবদ্ধ। মাঝরাতে ইনানের ঘুম ভেঙে যায় অক্সিজেনের অভাবে। চোখ খুলে দেখতে পায় জেফিলের বুকের মাঝে আবদ্ধ সে। শ্বাস নেওয়ার উদ্দেশ্যে নড়ে ওঠে সে। তাতেই জেফিলের ঘুম ভেঙে যায়। বাটারফ্লাই, নড়ছ কেন?
জেফিলের ঘুম জড়ানো কণ্ঠ এতটা আবেদন মিশেছিল যে ইনান তখনই জেফিলের কণ্ঠের প্রেমে পড়ে যাচ্ছিল। সামলায় সে নিজেকে। তার পাশে যে শুয়ে আছে সে একজন মনস্টার ছাড়া কিছুই না, যার হৃদয় নেই অমানুষ একটা। ইনান সর্বশক্তি দিয়ে ধাক্কা দিল জেহেভিলকে। ধাক্কার চোটে প্রায় পড়ে যেতে নেয়। পুরোপুরি ঘুম ছুটে যায় তার। অস্থির চিত্তে ডেকে ওঠে ইনানকে। বেবি, তোমার কিছু হয়েছে? ব্যথা পেয়েছো কোথাও? দুঃস্বপ্ন দেখেছ? নিজে যে পড়ে যাচ্ছে সেই খেয়াল নেই তার। এসেছে ইনানের খোঁজ নিতে। ইনান চাদর জড়িয়ে উঠে বসল। নিজের বিবস্ত্র অবস্থা দেখে বক্র চোখে জেফিলের দিকে তাকায়। জেফিল বুঝতে পারে ইনানের কথার মানে। ডোন্ট ওয়ারি, জাস্ট ভেজা জামা কাপড় খুলেছি, নাথিং এলস। ইনান চাদর জড়িয়ে উঠতে নিলে জেফিল তার হাত চেপে ধরে। চাদর জড়িয়েছ কেন? ইনান হতবুদ্ধি হয়ে তাকায়। সরি। জেফিল খাটে বসে ইনানের কোমর জড়িয়ে ধরে। তার চাদর সরাতে সরাতে বলল, আই এম ইউর হাজবেন্ড। আমাদের ইন্টিমেট হয়েছে অনেকবার, তাই আমার সামনে নিজেকে হাইড করার কোনো কারণ দেখছি না বাটারফ্লাই। তুমি আমার সামনে এর আগেও ন্যাকেড ছিলে, যখন তোমার ন্যাকেড আর্ট করেছিলাম। চাদর গায়ে হাঁটার দরকার নেই। এর মানে তুমি নিজেকে আড়াল করতে যাচ্ছ আমার থেকে? আমাদের কি আড়াল হওয়ার মতো সম্পর্ক? জেহেফিল একটু থেমে আবার বলে, তুমি আমার ওয়াইফ। ইউ ক্যান মুভ ফ্রিলি অ্যারাউন্ড মি। হেজিটেট ফিল করার প্রয়োজন নেই। তুমি চাদরটা দেখে এমনিতেই ফেলে রাখলে একটা কথা ছিল, কিন্তু তা না করে এমনভাবে চাদর দিয়ে নিজেকে ঢেকেছ যেন তুমি পরপুরুষের সামনে। এই আচরণ কি গ্রহণযোগ্য? ইনান এক কান দিয়ে কথা ঢুকিয়ে আরেক কান দিয়ে বের করে দিল। সে জেফিলের হাত চাদর থেকে ঝটকা মেরে সরিয়ে নিজের জামা কাপড় খুঁজতে ব্যস্ত হয়ে গেল। ইউ আর অ্যাভয়েডিং মি বাটারফ্লাই। কনসিকুয়েন্স ভালো হবে না বলছি। জেফিল ওয়ার্ন করল। ইনান তাও শুনল না। যতই হোক বিবস্ত্র অবস্থায় থাকাটা তার জন্য অনেক লজ্জাজনক। সেদিন আবেগের বশে জেফিলের সামনে ওই অবস্থায় ছিল। আজ সেই আবেগ জেফিল নিজেই ধামাচাপা দিয়ে দিয়েছে। ইনানকে কথা অমান্য করতে দেখে জেফিল উঠে গিয়ে তার চাদর ধরে টান মারল। খুলে গেল ইনানের শরীরে থাকা চাদর। এমন না যে জেফিল ইনানকে বিবস্ত্র অবস্থায় দেখতে চাইছে। সে শুধুমাত্র ইনানকে ফ্রি হয়ে চলতে বলেছে। আর সেটা রিজেক্ট করার মানে ইনান তার সাথে ফ্রি না। এই ফ্রি না হওয়ার কথা মাথায় আসতেই জেফিল বিরক্ত হয়। ইনানকে প্রতিবাদ করার সুযোগ না দিয়ে তাকে খাটের উপর শুয়ে এক হাত হেডবোর্ডের সাথে বেঁধে দিল ওড়না দিয়ে। আরেক হাত নিজের হাতের মুঠোয় চেপে ধরে ইনানের কাছে এসে বলল, আমাকে ইগনোর করার দুঃসাহস দেখাতে আসবে না সোনা। আজকে লাইট পানিশমেন্ট দিচ্ছি, পরের বার হার্ড স্টেপে যাব। ইনানের পেটে মাথা দিয়ে চোখ বন্ধ করল জেফিল। ইনান হাত নাড়িয়েও খুলতে পারল না এত শক্ত বাঁধন। ইনানকে টানাটানি করতে দেখে জেফিল আচমকা ইনানের পেটে কামড় দিল। যে কামড়ে ইনানের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে আরম্ভ করল। ইনান ঠিকমতো কাঁদতেও পারল না। তার আগে জেফিল ইনানের মুক্ত হাত ধরে নিজের চুলে রেখে আদেশ করল, হাত বুলিয়ে দাও লাভ। ছোটবেলায় তোমার মা যেভাবে ছড়া শোনাতো, ঠিক সেভাবে টুইঙ্কেল টুইঙ্কেল ছড়া শুনিয়ে আমাকে ঘুম পাড়াও তো। ইনান হাত শক্ত করে রাখল। জেফিল তা দেখে ইনানের হাত চেপে ধরে নিজের চুলের কাছে নিল। নিজেই ইনানের হাত ধরে নিজের চুলে বুলাতে লাগল। তার জ্বলন্ত দৃষ্টি ইনানের ভেজা চোখে নিবদ্ধ রেখে বাঁকা হেসে নিজেই ছড়া কাটতে আরম্ভ করল। এই গভীর রাতে জেফিলের কণ্ঠ এত ভয়ানক লাগলো যে ইনানের শিরদাঁড়া বেয়ে আতঙ্কের শীতল স্রোত বয়ে গেল। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। ইনান বিধ্বস্ত। তার আর পুতুলের মাঝে কোনো পার্থক্য খুঁজে পায় না সে। এই পুতুলের জীবন ইনান দম বন্ধ করে দিয়েছে। সে খুব ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছে জেফিল থেকে কিছুদিন দূরে থাকার। এমনি এমনি তো এই ধরনের সিদ্ধান্ত কোনো স্ত্রী নেয় না, তাই না? ইনানও এমনি এমনি নেয়নি।
তার লাইফ হেল জেফিল নামক বিষাক্ত পুরুষটা। কাল যখন একাডেমি থেকে ফিরছিল তখন ইনান গাড়ির জানালা খুলে আনমনেই বাইরে দৃষ্টিপাত করেছিল। শীতল আবহাওয়া উপভোগে ব্যাঘাত ঘটায় জেফিল। কথা নেই বার্তা নেই জানালার কালো কাচ উঠিয়ে দেয়। ইনান জেফিলের দিকে তাকানো মাত্রই ভড়কে গেল। ক্ষুব্ধ চোখে জেফিল তাকে দেখছে। খুব ভালো লাগে তাই না? ইনান বোকা বনে গেল। জেফিলের কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারল না। কি ভালো লাগবে? পরপুরুষকে দেখতে? ওই ছেলের দিকে এভাবে তাকিয়েছিলে কেন? আমার থেকেও বেশি সুদর্শন তাই? ইনান স্তম্ভিত। কিসের ছেলে? কোন ছেলে? আল্লাহই ভালো জানে। ইনান সেই উদ্দেশ্যে আবারও বাইরে নজর দেয়। মাথা ঘোরানোর আগেই জেফিল ইনানের ঘাড় ধরে ফেলে। শক্ত করে ধরে ইনানকে নিজের দিকে ফেরায়। আবার ওই ছেলের দিকে নজর দিচ্ছ কেন? আমাকে এখন আর ভালো লাগে না। আজব কথাবার্তা। কোন ছেলেকে আমি দেখছিলাম? আমার চোখ আমিই জানি না। মিথ্যে বলবে না বাটারফ্লাই। আমি স্পষ্ট দেখেছি তুমি ওই ছেলেটার দিকেই তাকিয়েছিলে। জেফিলের বারবার এক কথা বলায় ইনান এতই বিরক্ত হলো যে ইনান ফুট করেই বলে ফেলল, ভালো হয়েছে দেখেছি। তো কি হয়েছে? ওই ছেলেকে গিয়ে কি আমি চুমু খেয়েছি? না ওকে হাত দিয়ে কাছে ডেকেছি? সামান্য চোখ যেতেই পারে পথচারীদের উপর। এত রিয়্যাক্ট করার কি আছে? জেফিলের শরীর রাগে কাঁপতে লাগলো যখন তার মস্তিষ্কে এক কুৎসিত দৃশ্য ভেসে উঠল। তার বাটারফ্লাই ওই ছেলেটাকে চুমু দেওয়ার দৃশ্য। ইনান কিভাবে এই কথাটা বলতে পারল? বলার সময় নিশ্চয়ই ছেলের কথা ইনানের মাথায় ঘুরছিল। ওই ছেলেটাকে চুমু? না। জেফিল আর ভাবতে পারল না। রাগে কম্পিত হাতে ইনানের ঘাড় ছেড়ে দিল ঝাড়ি মেরে। তারপর গাড়ি চালালো হাই স্পিডে, যে ইনানের আত্মা দেহ থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। হাজার বারণ সত্ত্বেও জেফিল স্পিড কমায়নি। পুরোটা সময় ইনান যান হাতের মুঠোয় রেখে এসেছিল। বাড়ির সামনে আসতে জেফিল ক্ষিপ্ত বেগে ইনানের হাত ধরে টেনে হিঁচড়ে উপরের তলায় নিয়ে আসে। ইনানের আকুতি তার কানে যায়নি। ইনানকে নিয়ে খাটের উপর বসায়। ছাড়ুন, হাতে লাগছে। জেফিল ছাড়ল না। ইনানকে খাটে রেখে সে হঠাৎ ক্লজেট থেকে কিছু জামা কাপড় বের করে ওয়াশরুমে ঢুকল। ওয়াশরুমের দরজা আটকানোর সময় কি মনে করে আবার বেরিয়ে আসলো। এসে ইনানের কোমর ধরে নরম খাটের উপর ছুঁড়ে মারে। ইনানের উপর উঠে বসে তার গা থেকে ওড়নাটা টান দিয়ে নিয়ে ইনানের দুই হাত মাথার কাছে নিয়ে হেডবোর্ডের সাথে বেঁধে দেয়। ইনান ভয় পেয়ে যায়। জেফিল যদিও তার স্বামী, তাও জেফিলের জোর জবরদস্তি তার ভালো লাগে না। পূর্বের নম্র নিষ্পাপ দুষ্ট জেফিলকে সে ভালোবেসেছিল। এই ক্রোধান্বিত উন্মাদ পাগল জেফিলকে নয়। কিন্তু ইনানের ভাবনাকে ভুল প্রমাণ করে জেফিল ইনানের উপর থেকে সরে গেল। সোজা চলে গেল ওয়াশরুমে। বেরিয়ে আসলো বর্তমান পরিহিত জামাকাপড় বদলে। এখন পরনে তার গ্রে শার্ট আর ব্ল্যাক জিন্স। হাতে দামি ঘড়িটা পরল। ঘাড় অবধি লম্বা চুলগুলোর উপরিভাগ পেছনে নিয়ে ঝুঁটি করল। শার্টের উপরে 3টা বোতাম খুলে শার্টের হাতা ফোল্ড করতে করতে ইনানের কাছে এসে দাঁড়ালো। জেফিলকে এত গরম লাগছিল যে ইনান সত্যি বিমুগ্ধ হয়ে চেয়ে রইল। বিশেষ করে চুলগুলো পেছনের দিকে ঝুঁটি করায় আর শার্টের হাতা গোটানোয় তাকে হট চকলেট বয় বললেও ভুল হবে না। পুরাই মাখন, উষ্ণ বালক। লোক অ্যাট মি বেবি গার্ল, জেফিল প্রগাঢ় শ্বাস নিয়ে বলল। ইনান তো হাঁ করে চেয়েই ছিল, প্রায় দুর্বল হয়ে পড়েছিল। কিন্তু সেই দুর্বলতা কেটে গেল যখন জেফিল চকলেট বয় থেকে ব্যাড বয়ে রূপান্তর হলো। এখন ভালো করে দেখে বলো, সেই ছেলেটার থেকেও বেশি হ্যান্ডসাম লাগছে না আমাকে? ইনান মুখ থুবড়ে পড়ল যেন। জেফিলের উপর ক্ষণ সময়ের জন্য জন্ম নেওয়া মুগ্ধতা কেটে গেল নিমিষেই। মানে? ওই ছেলেটাও গ্রে শার্ট আর ব্ল্যাক প্যান্ট পরেছিল। উপরের 3টা বোতাম খোলা ছিল। আমিও তেমনভাবেই পরেছি। এখন বলো, কে বেশি হট, আমি না ওই জানোয়ার? ইনান নির্বাক, কর্কশ গলায় বলল, হাতের বাঁধন খুলুন। ডোন্ট অর্ডার মি।
জেফিলের কড়া কণ্ঠ। আপনাকে অর্ডার করছি না, বলছি এসব পাগলামি বাদ দিয়ে আমার হাতের বাঁধন খুলুন। আমার এসব পাগলামি মনে হয়, তাই না? জেফিল কেমন অদ্ভুত গলায় বলল। তাহলে পাগলামির চূড়ান্ত ধাপটা অতিক্রম করি না হয়? ইনান নিশ্চুপ হয়ে চেয়ে রইল। কিছু একটা ঠিক লাগছে না। মনে হচ্ছে জেফিল কোনো অঘটন ঘটাবে। ইনানের ভাবনা শেষ হতে দেরি, জেফিলের অঘটন ঘটাতে দেরি নেই। সে এসে ইনানের হাতের বাঁধন আরও শক্ত করে বেঁধে দিল। তারপর ক্লজেট থেকে সবগুলো জামা কাপড় বের করল। সেই রাতে ইনান ঘুমাতে পারল না। জেফিল প্রতিটা ড্রেসে নতুন লুকে ইনানের সামনে আসলো। যত শার্ট, প্যান্ট, কোট, টি শার্ট, স্যুট, টাই যা ছিল সব পরে পরে ইনানের সামনে র্যাম্প ওয়াক করতে লাগলো। আর বারবার একটা কথাই জপ করতে লাগলো, আমাকে সুন্দর লাগছে, হ্যান্ডসাম লাগছে। ওই ছেলের থেকেও বেশি হ্যান্ডসাম আমি। এটা কেমন বাটারফ্লাই। ইনানকে ঘুমাতে দিল না জেফিল। ইনান চোখ বন্ধ করলেই তার বাঁধন আরও টাইট করত জেফিল, যার কারণে ঘুমাতে ভয় পেত ইনান। না জেফিল নিজে ঘুমালো সারা রাত, না ইনানকে ঘুমাতে দিল। জেফিলের প্রত্যেকটা লোকে ইনান ফিদা হতো যদি না তার সাথে জেফিলের নর্মাল সম্পর্ক থাকতো। কিন্তু জেফিল যে নিজ হাতে ওই রিলেশনটা শেষ করেছে, তারপর থেকে আরও বেশি চেঞ্জ জেফিল। আগে যেখানে রোজ বাবার সাথে ফোনে কথা বলতো, সেখানে সপ্তাহে 3 দিন 4 মিনিট করে কথা বলার সুযোগ পায়, তাও জেফিলের সামনে লাউড স্পিকারে। আর কিছুদিন পর দেখা যাবে সপ্তাহে 1 দিন 1 মিনিট করে কথা বলতে দেবে। ইনান কিভাবে থাকতে পারবে বাবার সাথে কথা না বলে? ইনান ছটফট করত জেফিলের হাতের মুঠোয় থেকে। সারাক্ষণ জেফিলের চোখের সামনে থাকতে হতো। গোসলও করতে হতো জেফিলের সাথে কিংবা দরজা খুলে। একাডেমিতে যাওয়া হতো সপ্তাহে 1 দিন, কলেজে তো যাওয়া হতোই না। বাকি দিনগুলো জেফিল ইনানের সাথে আঠার মতো লেগে থাকে। ঘুমের থেকে উঠে জেফিল ইনানকে পাশে না পেলে পুরো বাড়ি মাথায় তুলত। অস্থির হয়ে ইনানকে ডাকতে থাকবে যতক্ষণ না ইনান সামনে এসে ধরা দেয়। বলতে গেলে একটা সেকেন্ডও ইনান নিজেকে দেওয়ার সময় পায় না। একটু নিজে একা থেকে কিছু ভাববে সেই স্বাধীনতাও তার নেই। বারান্দায় গেলে জেফিলও তার পিছু পিছু চলে আসে। রান্নাঘরে গেলেও সুরসুর করে চলে আসে। ইনান দম ফেলার সুযোগ পায় না। দম নিতে না নিতেই জেফিল হাজির। ইনানের মনে হয় জেফিল মুখে না বললেও মনে মনে বলে, আমাকে না বলে শ্বাস নিয়েছো কেন সোনা? ইনান আতঙ্কে থাকে পুরোটা সময়। কখন না জানি সত্যি সত্যি জেফিল তার নাক চেপে ধরে শ্বাস নেওয়ার জন্য। ইনান আটরুমে বসে পটারির কাজ করে আর জেফিল তাকে দেখিয়ে দেয়। কাজের সময় জেফিল একদম প্রফেশনাল, কোনো ফাঁকি দেয় না, ইনানকেও দিতে দেয় না। ইনানের সামনে বসে কড়াই গন্ডায় কাজ উসুল করে। এই দিকটা ভালো দেখে তো বাকি খারাপ দিকগুলো এড়িয়ে যাওয়া যায় না, তাই না? কাজের সময়টুকু ছাড়া ইনান যখন নিজের বানানো কোনো জিনিসকে খুব অ্যাপ্রিসিয়েট করে কিংবা সারাদিন মুগ্ধ হয়ে সেই জিনিসটার প্রতি চেয়ে থাকে, জেফিল সেটাকে টুকরো টুকরো করে দেয়। যেমন জেফিল একটা মগ বানিয়েছিল খুব সুন্দর লতানো ফুলের। ইনানের মগটা এত ভালো লেগেছিল যে সে সারাটাক্ষণ হাতে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ ছিল। সেটা জেফিল সহ্য করতে পারেনি। মগটা নিয়ে বারান্দা থেকে নিচে এমন জোরে আছাড় মারল যে মগের টুকরো অংশগুলো দেখা গেল না। জেফিল তখন চোখ রাঙিয়ে কাঁধ ঝাঁকিয়ে ইনানকে বলল, আমি বলেছি না কোনো কিছুতে অতিরিক্ত আকৃষ্ট হবে না আমি ছাড়া? কথা কানে যায় না কেন? আবার জেফিল ইনানকে কোথাও কোলাহলপূর্ণ জায়গায় নিয়ে যায় না। মেলা হয় মেলাতেও না, তার মানুষজন বিরক্ত লাগে। জেফিল মানুষ দেখলেই কেমন নাক সিটকায়। ইনানকে নিয়ে যাবে নদীর কাছে, তাও অসময়ে। আবার রাস্তার পাশের ফুচকা চটপটির দোকান থেকে কিছুই খেতে দেয় না, বলে ওগুলো অস্বাস্থ্যকর। তাই জেফিল নিজেই ঘরে বানিয়ে দেয়। তবুও ঘরের আর বাইরের ফুচকার মধ্যে তফাৎ আছে অনেক। জেফিল ঘোরার জন্য যে জায়গাটা সবচেয়ে বেশি প্রেফার করে তা হচ্ছে জঙ্গল। তার নাকি জঙ্গল সবচেয়ে শান্তির জায়গা মনে হয়, নিরিবিলি নির্জন।
বাড়ির পেছনের জঙ্গলে একবার নিয়ে গিয়েছিল। ইনান এত ভয় পেয়েছিল যে সারাটা সময় জেফিলের হাত জড়িয়ে ধরেছিল, অথচ জেফিলের চোখের তারায় ঝিকমিক করছিল আনন্দ, যেটা দেখে ইনান আরও বেশি ভয় পেয়েছিল। আই নিড স্পেস জেফিল। জেফিল তার নিউ স্কাল্পচারের জন্য পেস্ট তৈরি করছিল গভীর মনোযোগ দিয়ে। মনোযোগে বিঘ্ন ঘটে ইনানের বলা বাক্যটি কর্ণকুহরে প্রবেশ করায়। মসৃণ কপালে ভাঁজ ফেলে দরজার সামনে দাঁড়িয়ে থাকা ইনানের দিকে তাকায়। হোয়াট ডিড ইউ সে? হাতের কাজ ফেলে উঠে দাঁড়ায় জেফিল। ইনান জেফিলের চোখে চোখ রাখে, দৃঢ় গলায় বলে, আই নিড স্পেস জেফিল। ইনানের কথা শেষ হবার আগে জেফিল ইনানের গাল চেপে ধরে পেস্ট হাতে। গরম চোখে তাকিয়ে শান্ত গলায় বলল, শুনিনি, আবার বলো কি বললে। ইনান ঢের বুঝতে পারল জেফিলের হুমকি। ইনান বুকে সাহস সঞ্চয় করল। জেফিলের শক্ত আঙুল তার গাল চেপে ধরায় মুখ নাড়াতে কষ্ট হচ্ছিল। ইনানের কাছে স্পষ্ট যে জেফিল তাকে কথা বলার সুযোগ দিচ্ছে না। ইনান জেফিলের হাত সরালো। যদি কথাটা আবার না শুনতে চান তাহলে আমাকে ফ্রিডম দিন। আমি তোমাকে ফ্রিডম দেই না। জেফিল অবাক গলায় বলল, কোন ব্যাপারে ফ্রিডম দেই না? অনেক ব্যাপারেই, তবে আমার আপাতত বাবার সাথে কথা বলার ফ্রিডম লাগবে। ইউ অলরেডি হ্যাভ দ্যাট। না, কথা বলার সময় আপনি কাছে থাকবেন না। সরি, পারবো না। জেফিলের তৎক্ষণাৎ জবাব, তাহলে আমাকে স্পেস দিন। তাও পারবো না। ইনান চোখ বন্ধ করে ম্লান গলায় বলল, আমি ক্লান্ত আপনার আচরণে, আপনার ব্যবহারে, আপনার ভালোবাসায়। আমি আর এই লাইফ লিড করতে পারছি না। এই জীবন আমার জন্য নয়। আমি এভাবে বন্দি থাকতে পারছি না। আই নিড ফ্রিডম। সোজা কথায় বলতে গেলে আমার ডিভোর্স চাই। ইনান চোখ খুলল। জেফিলের দিকে চাইতেই আটকে উঠল সে। জেফিল রাগে গর্জন করছে, ঘাড় কাত করে তার দিকে হিংস্র চোখে চেয়ে আছে। ঘোর অন্ধকারে ঢেকে আছে রুমটা। চারিদিক গাহিম করা নিস্তব্ধতা। ক্ষণকাল বাদে বাদে ইঁদুরের চিচি আওয়াজ করে দৌড়ানোর শব্দ কানে ঠেকছে। নিস্তলার পরিত্যক্ত গোডাউনে ইনান বন্দি করে রাখা হয়েছে। তমসাচ্ছন্ন রুমে বাহির থেকে আসা আলোর ছিটে ফোঁটাও নেই। ইনান ঘামে জবজবে, শুষ্ক গলাটাকে ঢোক গিলে ভেজানোর বৃথা চেষ্টা করছে। ভ্রুজোড়ায় আতঙ্ক উকি দিচ্ছে, ঠোঁট দুটো তীর করে কাঁপছে ভয়ে। একটু পরপর হেঁচকি তুলে কাঁদছে। দুই হাত হাতড়ে হাতড়ে রুমটার মাঝখানে হেঁটে দরজা খুঁজছে। জেফিল তাকে যেই দরজা দিয়ে এনেছিল সেই দরজা। কিন্তু যতবারই এক পা আগাচ্ছে ততবারই মনে হয় সে এখনও এক জায়গায় ঠায় দাঁড়িয়ে আছে। তখন ডিভোর্সের কথা বলার পর জেফিল ইনানকে টেনে হিঁচড়ে অন্ধকার গোডাউনে নিয়ে আসে। সিঁড়িঘরে তেমন কোনো আলো না থাকায় ইনান গোডাউনের ভেতরটা ভালো করে দেখতেও পারেনি। তার আগে জেফিল তাকে ছুঁড়ে মারে রুমের মধ্যে। ইনানের হাত এত শক্ত করে ধরেছে যে ব্যথায় টনটন করে ওঠে জায়গাটা। ইনান কিছু বলার আগে জেফিল গোডাউনের গেট আটকে দেয়। গেট আটকানোর সময় আবছা চোখে ইনান দেখে জেফিলের চোখে মুখের অস্বাভাবিকতা ওষ্ঠাধর শব্দহীন বিড়বিড় করছে। চোখ দুটো রক্তিম অথচ নিদারুণ বিষাদে নিমজ্জিত। মুখের এক্সপ্রেশন প্রকাশের জন্য কোনো সঠিক শব্দ ইনানের ডিকশনারিতে নেই। ঠিক বুঝল না ইনান, জেফিল কি রাগে কাঁপছে নাকি কান্নায়। যতবার শরীরের শক্তি কুলোয় ততবার ইনান জেফিলকে ডেকেছে। এখন গলা শুকিয়ে কাঠ, একটু পানির আশায় বুক হাহাকার করছে। জেফিলের সাড়া পাওয়া যাবে না সে জানে, কেননা ইনানকে এখানে রেখে যাওয়ার পর জেফিলের সিঁড়ি বেয়ে ওঠা কিংবা নামার আওয়াজ শুনতে পেয়েছে সে। জেফিল কি উপরে গিয়েছে নাকি বাসা থেকে বের হয়েছে ইনান ঠাউর করতে পারছে না। চোখ খুললেও আধার, বন্ধ করলেও আধার। এমন না যে ইনান অন্ধকারে ভয় পায়। আগে বাড়িতে কত কারেন্ট যেত, তখন তো সেই অন্ধকারেও ইনান শুয়ে থাকত। তার বাবা আসতো লাইট হাতে, কিন্তু এখনের পরিস্থিতি যে আলাদা। এখন বাবাও নেই,
চারিদিকে না আছে কোনো প্রতিবেশী আর না আছে এই ফাঁকা রাস্তায় কারো চলাচল। ইনানের ভয় করছে, ভীষণ ভয়। সে জানে না আদৌ জেফিল আছে কিনা বাসায়, নাকি ইনানকে এই পরিত্যক্ত নির্জন ভুতুড়ে বাড়িতে একা ফেলে গেছে। এই ভাবনা ইনানকে ভয়ের দিকে ঠেলে দিচ্ছে। যেই ইনান ভূতের ভয় পেত না, সেখানে এখন সেই হাস্যকর ভয়টাই পাচ্ছে। এই অন্ধকারও মনে হচ্ছে তার পাশে কোনো অশরীরীর হাঁটা চলা। ইনান এলোমেলোভাবে হাত নাড়ানোর ফলে সিলিং থেকে বয়ে আসা কিছু একটা ইনানের মুখে লাগলো। ইনান জিনিসটা হাত দিয়ে ধরে ধরে দেখল একটা দড়ি, আর দড়িটা নিচের দিকে গোল হয়ে আছে, মানে ফাঁসির মতো দড়ি বেঁধে রাখা হয়েছে। ইনান আতঙ্কিত হয়ে ছিটকে দূরে সরে যায়। পায়ের সাথে কিছু একটা বেঁধে হুমড়ি খেয়ে পড়ে নোংরা মেঝেতে। জিএফএলের থেকে একবার শুনেছিল এই গোডাউনের মালিকের বেশ কয়েকজন কর্মচারী কাজের সময় আগুনে পুড়ে মারা যান মালিকের গাফিলতির কারণেই। মালিক অনুশোচনায় দগ্ধ হয়ে গোডাউনে এসে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। তাই এই বাড়িটার দাম এত নিম্ন। ইনানের মনে হলো সেই গোডাউনের মালিক এবং কর্মচারীদের পোড়া আত্মা ইনানের পাশে ঘুরঘুর করছে। বিকৃত চেহারা নিয়ে ইনানকে চোখ দিয়ে মৃত্যুর তীর ছুঁড়ে মারছে। এই মুহূর্তে ইনানের সবচেয়ে বেশি অসহায় লাগলো। জঙ্গলের এই নির্জন বাড়িতে বিয়ে হয়েছে পর্যন্ত কখনোই ভয় পায়নি সে। ভয় না পাওয়ার কারণ জেফিল দুই হাতে এমনভাবে ইনানকে আগলে রেখেছিল যে ইনানের কখনো মনেই হয়নি তারা দুজন যে নিরিবিলি নিস্তব্ধ গভীর জঙ্গলের মাঝে বসবাস করছে। জেফিল যে কখনো সেই ভাবনাটুকু ইনানের মনে আনতেই দেয়নি। পরিস্থিতি যাই হোক, জেফিল কখনো ইনানকে একা বাসায় রেখে কোথাও যায়নি। তাই জেফিলের প্রস্থানে এতদিনের না হওয়া ভয়টা ইনানকে জাপটে ধরেছে। এই নিস্তব্ধ পুরীতে সে একা। ইনানের শরীরের পশম দাঁড়িয়ে গেল ভয়ে। ঠান্ডা স্রোত বয়ে গেল প্রতিটা শিরা উপশিরায়। ফ্যাকাশে হলো মুখ। কপাল বেয়ে ঘামের ফোঁটা গড়িয়ে পড়তে পড়তে বুকের জামা ভিজিয়ে দিচ্ছে। অস্থির হয়ে ইনান জেফিলকে ফ্যাসফ্যাসে গলায় ডাকল, কিন্তু নিজের আওয়াজ নিজের কানেই পৌঁছালো না। যেন বোবা কথা বলছে। ইনান শত চেষ্টা করেও কথা বলতে পারল না। বসে থেকে মাটিতে হাত রেখে হামাগুড়ি দিয়ে সামনে এগুতে লাগলো ইনান। এগোনের সময় বাড়ি খেলো একটা ভাঙা চেয়ারের সাথে। ব্যথা এবং ভয়ের মিশ্রণে ফুঁপিয়ে উঠল ইনান। আবারও হামাগুড়ি দিয়ে এগোলো। এবার হাতের উপর দিয়ে নিমিষেই কিছু একটা পিছলে চলে গেল। শিউরে উঠে চিৎকার দিয়ে ইনান পিছু হটল। এটা কি সাপ নাকি ইঁদুর বুঝতে পারল না। ইঁদুর হলে তো আওয়াজ করত, সাপই তো এত চিকন আর পিচ্ছিল হয়। ইনানের মুখ নীল হয়ে উঠল। দ্রুত ভাঙা চেয়ারটা খুঁজতে লাগলো, কিন্তু কোন দিকে সেটা বুঝতে না পারায় কাচুমাচু হয়ে দ আকৃতিতে বসল। অতিরিক্ত ভয়ে ইনান এবার হাউমাউ করে কেঁদে উঠল। মনে মনে সে জেফিলকে ডাকছে, জানে না কেন। তবে এই ভয়ানক পরিস্থিতিতে জেফিলের কথাই তার মাথায় আসলো। সে ডাকছে জেফিলকে, প্লিজ জেফিল, বাঁচান আমাকে, দম বন্ধ হয়ে আসছে আমার, জেফিল। ইনানের কথা গলাতেই আটকে আছে, মুখ দিয়ে বেরোচ্ছে না। কেঁদে ওঠার 3 সেকেন্ডের মাথায় গেট ক্যারক্যার আওয়াজ করে খুলে গেল। ইনান ঘোলা চোখে দেখল সুঠামদেহী জেফিল গোডাউনে প্রবেশ করেছে। ইনান তার অসাড় হাত বাড়ালো, এই আশায় জেফিল তাকে ধরবে, তাকেই আজাব থেকে বের করবে। কিন্তু জেফিল তা করল না, বরং গেট বন্ধ করে দিল। ইনান ডাকল জেফিলকে। কথা ইনানের ঠোঁটের আঘাতেই আটকে গেল। অন্ধকারে জেফিলকে না দেখা গেলেও তার হাঁটার আওয়াজ শব্দ তুলছে। তার নিকটে আসছে জেফিল। ইনান অনুভব করল জেফিল হাঁটু মুড়ে তার কাছে বসল। ঘাড়ে অনুভব করল উষ্ণ নিঃশ্বাস। বোধহয় আরেকটু কাছে আসলো জেফিল, কারণ ইনানের নাকে বাড়ি দিল জেফিলের স্ট্রং পারফিউমের সুবাস। তার গলার 1 ইঞ্চি দূরে মুখ রেখে গভীর শ্বাস টানল জেফিল, যেন ইনানের ঘ্রাণ একটানে নিয়ে নিতে যাচ্ছে সে। ইনান চোখ বন্ধ করল। যে মনস্টার থেকে ছাড়া পেতে চেয়েছিল, সেই মনস্টারকে এখন সে মনে মনে অনুরোধ করছে বাঁচানোর জন্য।
ইনান টের পেল জেফিলের দূরে সরে যাওয়া। জেফিল সেই ভাঙা চেয়ারটা ইনানের থেকে কয়েক হাত দূরত্বে রেখে বসল। ইনান ফিসফিস করে ডাকল, জেফিল। জেফিল জবাব দিল না, তবে গাঢ় শ্বাস বেরিয়ে আসার শব্দ পেল ইনান। তার মনে হলো যেন জেফিল তার ডাকে সাড়া দিয়েছে নিঃশ্বাসের মাধ্যমে। জেফিল চেয়ারে আর ইনান মাটিতে বসে রইল প্রায় অনেকক্ষণ ধরে। না ইনান কোনো কথা বলল, না জেফিল। তবে ইনানের ভয় কেটে গেছে পুরোপুরি। সে আশ্বস্ত হয়ে বসে রইল। 1 ঘন্টা কেটে যায় নিঃশব্দে। জেফিলের গাঢ় নিঃশ্বাস আর ইনানের মৃদু নিঃশ্বাসের আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ নেই। ইনান নিশ্চিত জেফিল ঘুমাচ্ছে না, কেননা সে টের পাচ্ছে জেফিলের দৃষ্টি তার উপর। এই 1 ঘন্টায় ইনান একটা টু শব্দও করল না ভয়ে, কারণ ভয়ই জেনে। অথচ যখন জেফিল তাকে এখানে রেখে গিয়েছিল তার 5 মিনিটের মাথায় ইনানের চিৎকার চেঁচামেচি হাহাকারে পরিবেশ ভারী হয়ে গিয়েছিল। আর এখন সে স্বস্তি নিয়ে বসে আছে। আরও 25 মিনিট পর ভস করে ম্যাচের কাঠি জ্বলে উঠল। কাঠি হাতে জেফিল উঠে দাঁড়ায়। আগুনের মৃদু আলোয় ইনান দেখল গোডাউনটা অন্ধকারের চেয়েও আলোতে বেশি ভয়ানক, যেন হরর মুভির পুরনো বাড়ি। আগুন নিভে যায়, ফের অন্ধকারে ছেয়ে যায় চারপাশ। জেফিল ইনানের সামনাসামনি বসে, ইনানের ডান হাত ধরে নিজের বুকে ঠেকায়। জেফিলের হাত অসম্ভব ঠান্ডা। ইনানের হাত ধরে তাকে নিজের কোলে বসালো। ভারী গলায় বলল, বলতে পারবে তুমি কেন এতক্ষণ ভয় পাওনি? ইনান চোখে প্রশ্ন নিয়ে তাকায় আধারে ঢাকা জেফিলের মুখটায়। জেফিলের কথা মাথায় ঢুকছে না। জেফিল আবারও বলল গভীর শ্বাস টেনে, 1.5 ঘন্টা আগেও চিৎকার করে বাড়ি মাথায় তুলে ফেলেছ। অন্ধকার তখনও ছিল, এখনও আছে। তবে এখন কেন ভয় পাচ্ছ না? ইনান চুপ করে থেকে বলল, কারণ এখন আপনি আছেন। এক্স্যাক্টলি বেবি গার্ল। জেফিলের কণ্ঠ নরম হয়। তোমার দুনিয়াটাও ঠিক এমনই। এতক্ষণই অন্ধকারে তুমি একা ছিলে, জানতে যে আশেপাশে কেউ নেই। তারপর আমি আসলাম। তুমি শুধু উপস্থিতিটাই দেখেছ, না কোনো আওয়াজ, না কোনো কথা। আমার উপস্থিতি তোমাকে শান্ত করল। অথচ পরিবেশ পরিস্থিতি কিন্তু একই, আধার, নীরব। শুধু যুক্ত হয়েছে আমার উপস্থিতি। ভয় কমল তোমার। বিশ্বাস ছিল তোমার যে আমি থাকলে তোমার কোনো ক্ষতি হবে না। আমার উপর নির্ভর হয়ে তোমার ভয় দূর হলো। এটাই তোমাকে বোঝাতে চেয়েছি। তুমি আমাকে ছেড়ে থাকলে তোমার জীবনটাও এমন অন্ধকার হবে বাটারফ্লাই। আশেপাশে মানুষ থাকলেও তুমি আধারেই তলিয়ে যাবে, ভয় পাবে। যখন আমি থাকবো তখন ভয় তোমাকে ছুঁতেও পারবে না। এই যেমন আমি এতক্ষণ কাছে ছিলাম বলে তুমি ভয় পেলে না, ঠিক তেমন। জেফিলের যুক্তিতে ইনান বোকা বনে গেল। হতবম্ব হয়ে বলল, এখানে অন্য কেউ থাকলেও আমি ভয় পেতাম না। জেফিল ইনানের গালে হাত রাখে। সত্যি করে বলো তো, তোমার অসচেতন মন কি শুধুমাত্র আমার আশায় অপেক্ষাতেই ছিল না? ইনান নিশ্চুপ থাকে। এটা সত্যি যে জেফিল ছাড়া অন্য কারো কথা তার মাথায় আসেনি। তাই বলে তো এই নয় যে আপনি থাকলেই আমি ভয় পাব না। আপনার জায়গায় অন্য কেউ থাকলেও আমি ভয় পেতাম না। যদি অন্য কেউ থাকতো তাহলে তুমি কি তার উপর বিশ্বাস করতে পারবে যতটা আমার উপর করো? তুমি অজান্তে আমাকে নিজের জীবনের চেয়েও বেশি বিশ্বাস করো বাটারফ্লাই। তুমি মানো কিংবা না মানো, অন্য কেউ আমার জায়গায় থাকলেও তোমার মনের একাংশে ভয় খেলা করত। আমি কি মিথ্যে বলছি? ইনান কোনো প্রত্যুত্তর করল না। জেফিল যা বলছে ঠিকই বলছে। কোথাও না কোথাও সে জেফিলকে আশা করছিল। জেফিল তার বাটারফ্লাইয়ের ক্ষতি করবে না এই বিশ্বাসটাও তার আছে। জেফিল মোবাইলের ফ্ল্যাশ অন করল। ইনানকে কোলে তুলে নিয়ে দোতলায় যেতে যেতে বলল, আমার জীবনটা যেমন তোমার উপর নির্ভর করে, তেমনি তোমার জীবনটাও আমার উপর নির্ভরশীল। অদৃশ্য বাঁধনে তুমি আমি আটকা পড়েছি। এই বাঁধন মৃত্যুর আগ পর্যন্ত খোলার নয় বাটারফ্লাই। খুলতে চাইলেই সম্ভব।
ইনান আনমনেই বলে ফেলল কথাটা। যখন দেখল জেফিল সিঁড়িতে দাঁড়িয়ে পড়েছে তখন তার দিকে ফিরল। জেফিলের চোখে আবারও বিষাদময় হিংস্রতা নামল। প্লিজ বেবি গার্ল, এই ধরনের কথা তোমার মুখে যাতে আর না শুনি। আমি তোমাকে শাস্তি দিতে চাই না, ভালোবাসতে চাই। তোমাকে শাস্তি দিলে যে আমি নিজেই শাস্তি পাই। ইনান জেফিলের তখনকার কথায় ডুবে গিয়েছিল। যে নিজের মধ্যে ছিল না ইনান, ভুলে গিয়েছিল জেফিলের হিংস্রতা। এখন আবার জেফিলের হিংস্রতা ফিরে এসেছে। সেই মুহূর্তে ইনান বুঝে গেল জেফিলের আরেকটা গুণ, ম্যানিপুলেট করার গুণ, কথার মাধ্যমে মানুষকে বশ করা। যেই গুণের প্রথম শিকার হয়েছিল তার বাবা, না হলে কি একদিনেই কারো হাতে মেয়ে তুলে দেওয়া যায়? দ্বিতীয় শিকার ইনান নিজেই, যার শিকার কয়েকবার হলেও এখন সে বুঝতে পারছে। মুহূর্তের মাঝে জেফিল কাউকে হাতের মুঠোয় রেখে নাচাতে পারে তার ক্ষমতা দ্বারা। ইনান বুঝে গেল যে তার কোনো নিস্তার নেই। সে দক্ষ অথচ হিংস্র শিকারীর কাছে বন্দী হয়েছে।